প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে হাফসা আর দূরে দাঁড়িয়ে দেখছে অনেক। কি বলবে মেয়েটাকে? এই প্রথম হাফসাকে কাঁদতে দেখছে অনেক। চোখ দুটো লাল করে ফেলেছে। বিগত 2 ঘন্টা ধরে একই ভঙ্গিতে কেঁদেই চলেছে হাফসা। অনেকের কাছে মনে হচ্ছে হাফসা পৃথিবীর একমাত্র জলকন্যা, যার চোখের অশ্রু দিয়ে তৈরি হয়ে যায় সমুদ্র কিংবা ঝর্ণা। হাফসার দিকে তাকিয়ে বার কয়েক দীর্ঘশ্বাস ফেলে নিল অনেক। মেয়েটা কাঁদতে কাঁদতে চড়া বাঁধিয়ে ফেলে। অনেক নিজেকে শক্ত করে হাফসার দিকে এগিয়ে গেল। অনেককে দেখে হাফসার কান্না যেন দ্বিগুণ উৎসাহ নিয়ে বাড়তে লাগলো। হাফসার এমন কাণ্ডে অনেক ব্যাকুল হয়ে গেল। অনেক দীর্ঘশ্বাস টেনে বলল, কি করছো হাফসা? হাফসা ছাদের রেলিং ধরে কেঁদে চলেছে। অনেকের এমন খামখেয়ালি কথাতে হাফসার বেশ রাগ হচ্ছে। কোথায় হাফসাকে জড়িয়ে বলবে এইভাবে কাঁদলে আমারও কষ্ট হয়, তা না বলে জিজ্ঞেস করছি কি করছো, চোখ কি অন্ধ নাকি? হাফসার বিন্দু মাত্র ইচ্ছে হলো না অনেকের উত্তর দেওয়ার। অনেক রেলিং এ পিঠে গিয়ে দুপুরের মিষ্টি রোদের দিকে তাকিয়ে ভাবছে মেয়েটাকে কি করে সান্ত্বনা দেওয়া যায়। এমনও নয়, অনেকের খুব ইচ্ছে হচ্ছে হাফসাকে ছেড়ে চলে যেতে, কিন্তু কোম্পানির স্বার্থে যেতেই হবে। যদি এটা শুধু মেইল আর অনেকের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে অন্য কিছু করতে পারতো, কিন্তু কোম্পানির সাথে জড়িয়ে আছে কয়েকশো স্টাফ। তাদের একটা পরিবার আছে। প্রেমিকার থেকে কয়েক মাসের বিচ্ছেদের জন্য এত মানুষের জীবনের রিস্ক নেওয়াটা অন্যায় বই কিছু না। অনেক দীর্ঘশ্বাস টেনে বলল, হাফসা, তুমি যদি না চাও তো আমি লন্ডনে যাব না, কিন্তু এতে কয়েক হাজার মানুষের জীবন বিপর্যয়ে পড়বে। তাছাড়া আমার ফ্যামিলিকে তো আমাদের বিষয়ে ইনফর্ম করতে হবে। তুমি তো চাও আমরা বিডিতে যেন থাকি, তার জন্য কিছুটা সময়ের প্রয়োজন। 1 বছর পর তো আমরা বিয়ে করবই, তাই না? হাফসা কোনো কথা বলছে না। অনেক দীর্ঘশ্বাস ফেলে হাফসার 2 বাহু চেপে ধরে বলল, তুমি কি কোনোভাবে ভাবছো আমি তোমার থেকে দূরে গিয়ে তোমায় ভুলে যাব, কিংবা অন্য কারো সাথে? অনেককে আর কিছু বলতে না দিয়ে হাফসা অনেককে শক্ত করে জড়িয়ে হেঁচকি তুলে কান্না করতে লাগলো। হাফসার হঠাৎ আক্রমণে অনেক কিছুটা বিচলিতই হলো। তারপর ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলিয়ে বলল, হাফসা আর অনেক এক সূত্রে বাঁধা, তারা কখনোই আলাদা হবে না। ভালোবাসো তো আমায়? হাফসা হেঁচকি তুলতে তুলতে মাথা ঝাঁকালো। অনেক মৃদু হেসে হাফসাকে ছাড়িয়ে হাফসার কপালে ভালোবাসার পরশ দিয়ে বলল, ভালোবাসা বিশ্বাসের উপর টিকে থাকে হাফসা, যেমনটা নীল আর পরীর ক্ষেত্রে হয়েছে। আল্লাহ না চাইলে কিছুই সম্ভব নয়। তাই আমি তোমার চোখে আর পানি দেখতে চাই না। কি কাঁদবে না তো? হাফসার ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, আর কাঁদবো না। তাহলে কথা দাও, রোজ ফোন করে কথা বলবে আমার সাথে। হাফসার কথাতে অনেক মৃদু হাসলো। তারপর হাতে হাত রেখে বলল, কথা দিলাম আমার হাফসার সাথে রোজ ফোনে কথা বলবো, আর মাঝে মাঝে লন্ডন টু বিডিতে ফ্লাইং চুমো দিব। অনেকের কথাতে হাফসা লজ্জা পেল, সাথে সাথে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ। অনেক হাফসাকে টেনে জড়িয়ে নিল, আর হাফসাও শক্ত হাতে অনেককে আঁকড়ে ধরল। সন্ধ্যা 7টায় এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে পরীর পরিবার আর নীলের পরিবার। সবাই নীল আর অনেককে বিদায় জানাতে এসেছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরী এখন আর নীলদের বাসায় থাকবে না। নীল আসলে ধর্মমতি বিয়ে করে একবারে শ্বশুর বাড়ি যাবে। অবশ্য এতে কারো দ্বিমত না থাকলেও নীলের বেশ বিরোধ ছিল। নীল কিছুতেই পরীকে দীর্ঘ 4 মাস বাবার বাড়িতে রাখতে রাজি নয়, কিন্তু সবার যুক্তি আর সম্মান রক্ষার্থে নীলকে মেনে নিতেই হয়েছে। নীল পরীর উপর খানিকটা রেগে আছে, কারণ পরী নিজেও বনানীতে থাকতে চেয়েছিল। ফ্লাইট 9টায়। নীল পুরো গম্ভীর হয়ে এক পাশে দাঁড়িয়ে আছে। পরী অশ্রুসিক্ত চোখে নীলের দিকে বারবার তাকাচ্ছে, কিন্তু নীলের অভিমানের পাল্লা বেশ ভারী হয়ে গেছে, যার ফলে নীল পরীর দিকে ফিরেও তাকাচ্ছে না। নীলের আচরণে পরীর মনে বেশ আঘাত লাগলো। পরী আরো কিছুক্ষণ নীলের দিকে তাকিয়ে থেকে অশ্রু আড়াল করে পেছনে ঘুরে চলে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু নীল পেছন থেকে হাত ধরে দিল। আর তখনই পরীর চোখের অশ্রু পাত ভেঙে ঝরে পড়ল। নীল পরীকে কাছে এনে শক্ত গলায় বলল, কাঁদছো কেন? আমার কথা তো একদমই শুনতে চাও না। বাসায় থাকলে কি হতো? বনানীতেই কেন থাকতে হবে? পরী অঝরে কান্না করতে লাগলো।
পুরীর কান্না দেখে নীলের অভিমান আইসক্রিম হয়ে গলে গেল। নীল পুরীর চোখের পানি দু হাতে মুছে দিয়ে বলল, এমন করে কাঁদলে আমি কিন্তু যাবই না। পুরী কান্নারত অবস্থাতেই বলল, বনানীতে না থাকলে আমি রোজ কলেজে যেতে পারবো না। মেডিকেলে অ্যাডমিট হলে অন্তত 3 দিন তো যেতেই হবে, তাই না? তাছাড়া আর কত রকমের ঝামেলা আছে। আর পরিবারের সবার সাথেও কিছুটা সময় কাটাতে চাই। পরবর্তীতে আমি আমার আরেক পরিবারের কাছেই চলে যাব। নীল অপরাধীর মতো করে বলল, আই এম সরি পরি, আমি এটার কথা ভাবিইনি। আমার মনে হয়েছিল কেউ যেন তোমায় বলতে না পারে বিয়ে হওয়ার পরও তুমি বাবার বাড়িতে পড়ে আছো, আর তাই বলেছিলাম ভিলেজে গিয়ে থাকতে। অবশ্য ভিলেজ থেকে বনানী আসতে 2 ঘন্টারও বেশি সময় লাগবে। তুমি একা একা, সাথে জ্যামের বিষয়টাও আছে। এই সমস্ত কিছু আমার মাথাতেই আসেনি। আই এম সরি পরি, প্লিজ কাঁদে না। পুরী কান্না থামিয়ে নীলের ব্লেজারের কলার ঠিক করে দিতে যেতে বলল, আই প্রমিস, আপনি আসার পর আমি কখনোই দীর্ঘদিন বনানীতে থাকবো না। নীল মুচকি হেসে বলল, সেটার আর দরকার হবে না ম্যাডাম, আমার সেই বিষয়ে খেয়াল আছে। নীলের কথার মানে পুরী বুঝতে পারল না, কিন্তু তবুও পাল্টা প্রশ্ন করলো না পুরী। পুরী মুচকি হেসে বলল, সাবধানে যাবেন, আর হ্যাঁ, পৌঁছে আমায় কল করে জানাবেন। নীল মিষ্টি হাসি দিয়ে বলল, আমাকে ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না পরি। যদি এতগুলো মানুষের জীবনের কথা না হতো তাহলে আমি কিছুতেই যেতাম না। পুরী দিকে চড়িয়ে বলল, এমনটা বলতে নেই। আমাদের এই সূক্ষ্ম বিচ্ছেদের জন্য আমরা অন্য কারো জীবনকে বিপর্যয়ে ফেলতে পারি না। নীল পুরীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। পুরীর থুতনি উঁচু করে আলতো ভাবে পুরীর ঠোঁটে ঠোঁট ফিরিয়ে দিল। নীল মুচকে হেসে বলল, নিজের খেয়াল রেখো পরি, আমি আমার কলিজাকে রেখে যাচ্ছি, যত্ন করে রাখবে কিন্তু। নীলের যাওয়ার কথা ভাবতেই পুরীর মুখ বিষাদে ছেয়ে গেল। কিন্তু বিষাদকে ছাপিয়ে নীলকে আরো শক্ত হাতে জড়িয়ে নীলের বুকে মাথা রেখে বলল, আপনার আমানত সবসময় রক্ষিত থাকবে নীল, আমি সম্পূর্ণ খেয়াল রাখবো। নীল মুচকি হেসে বলল। পরি আজও কি বলবে না তুমি? পুরীর চোখ হিচে বন্ধ করে নিল। সামান্য 3 শব্দের বাক্য উচ্চারণ করতে গিয়ে পুরীর শরীর কাঁপছে। নীল অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরীর মুখ থেকে সেই শব্দ শোনার জন্য। পুরী নীলের ব্লেজার খিচে ধরে বলল, আমি আপনাকে ভালোবাসি নীল, আই লাভ ইউ নীল। জীবনের শেষ নিঃশ্বাস অবধি আপনার সাথে কাটাতে চাই আমি। নীলের কানে পুরীর বলা সেই দুর্বেদ্য শব্দ বারবার বেঁচে চলছে। পুরীকে বুকের সাথে মিশিয়ে নিল নীল। তারপর মৃদু স্বরে বলল, আমার জীবনের অংশ বিশেষ তুমি, তোমায় ছেড়ে বেঁচে থাকাটা অতি ভয়ঙ্কর পরি। আমিও খুব ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। দুজনে একে অপরকে বেশ কিছুক্ষণ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে থাকলো। এক মেয়েলি কণ্ঠ ভেসে আসতেই পুরী আর নীল নিজেদের ছাড়িয়ে নিল। দুজনের মুখে মৃদু হাসি, কিন্তু অন্তরে তক্ত ব্যথা। দুজনেই একে অপরকে হাসি মুখে বিদায় জানালো। প্রকৃতি সাক্ষী হলো দুটির হৃদয়ের সূক্ষ্ম বিচ্ছেদের। আবার দেখা হবে নতুন এক ঘরে, সঙ্গী হবে ত্রিভুবন। অন্তরে রবে প্রশান্তি, মুখে রবে বিশ্বজয়ের হাসি। এই সূক্ষ্ম বিচ্ছেদ কখনোই স্থায়ী হবে না। শারীরিক অবস্থানের বিচ্ছেদ হলেও দুটো মনের বিচ্ছেদ কখনোই হবে না। নীল লন্ডনে চলে গেছে আজ 6 দিন হয়। প্রথম 3 দিন তো পুরী নীলের সাথে ফোনে কথা বলার সময় অঝরে কেটেছে, আর নীল বেচারা পুরীকে সান্ত্বনার বাণী শুনিয়েছে। কিন্তু পুরীর কান্না থামতেই না। আর তখন নীল উপায়ন্তর না পেয়ে বলতো, আচ্ছা আজকে এয়ার টিকিট কেটে চলে আসবো। তখন পুরী কান্না থামিয়ে বলতো না, আর সে কাঁদবে না। এভাবেই বিপন্নতার মাঝে কেটে যায় 6টি দিন। পুরী মাত্র শাওয়ার নিয়ে এসেছে, চুলগুলো আঁকড়ে যা। জানলা ছাপিয়ে মিষ্টি রোদ এসে পুরীর গাল দুটো রাগিয়ে দিয়ে যাচ্ছে। শীতের দুপুরে এক চিলতে রোদ যেন স্বর্গীয় অনুভূতি। ইস, থাকতো প্রিয় মানুষটি। তখনই পুরীর ফোন বেজে উঠল। একরাশ আনন্দ নিয়ে পুরী ফোন রিসিভ করলো। তারপর ঠান্ডা স্বরে বলল, হ্যালো। বউ, ভালো লাগছে না এত কাজের চাপ। ঠিক মতো খাওয়া দাওয়া করেন না, তাই না? তুমি না খাইয়ে দিলে ভালো করে খাই কি করে? আপনার এই খামখেয়ালি পড়া আমার একদম ভালো লাগছে না। কি এমন করেছি বলো? মাথা ব্যথা করছিল তাই কল দিলাম, একটু চিল করার জন্য। কি মাথা ব্যথা করছে আর আপনি ফোনে আমার সাথে বকবক করছেন? এমন করো কেন? দিনরাত ভরেই তো ওই সাদা চামড়ার পাবলিক গুলোর সাথে বকবক করতেই হয়, প্রচুর কাজ। তাই ভাবলাম তোমার সাথে কথা বলে রিল্যাক্স হই। নীলের কথাতেই পুরীর ভ্রু কুঁচকে গেল। পুরী একটু চড়া গলায় বলল, রাত মানে? পুরীর কথাতে নীল বোকা হয়ে গেল। এই মেয়ে জাতি একটা ছোট্ট কথাকেও ধরে নেয়, নীলকে তাল বানিয়েই ছাড়বে। নীল দীর্ঘশ্বাস ফেলে বলল, রাত মানে? তুমি যেটা ভাবছো সেটা নয় পড়ি। আমার কোম্পানির 80% স্টাফ ছেলে, ডোন্ট ওয়ারি। আর আমাদের
রাত 10টা অবধি অফিসে কাজ করতে হচ্ছে, আর বাসায় এসেও ফাইল হাতে বসে পড়তে হয়। যদিও চোখে ঘুম নামক বস্তুটা উবে গেছে, তবুও শরীর বেশ ক্লান্ত হয়ে যায়। পরি মুখ কাচু মাচু করে বলল, দিনগুলো শেষ হচ্ছে না কেন? আপনাকে কত কষ্ট করতে হচ্ছে। আপনি যদি ঠিকঠাক না খান তো আমিও খাবো না, কিন্তু আপনি অসুস্থ হয়ে গেলে আমি কিন্তু আপনার সাথে কথাই বলবো না। পরির কথাতে নীল বেচারার অবস্থা খারাপ। পরীকে বলাই ভুল হয়েছে। নীল দীর্ঘশ্বাস টেনে বলল, আচ্ছা খাবো, আর আমার পিতৃর জন্য অলওয়েজ সুস্থ সবল থাকবো। পরি মুচকে হেসে বলল। দ্যাটস লাইক মাই হাজবেন্ড। পরির কথাতে নীল হেসে উঠল। মেয়েটা পারেও বটে। নীল হাসি থামিয়ে বলল, আর শুনো, বিডির সময় রাত 2টার দিকে কল দিব। তোমার কি খুব অসুবিধা হবে বউ? আসলে ওই টাইমে ফ্রি টাইম আর স্পেস পাবো। পরি মুচকে হেসে বলল, একটুও না। আপনি এত কষ্ট করবেন আর আমি এইটুকু পারবো না? যদিও অত রাতে কথা বললে আম্মু আব্বু রেগে যাবে, আর আমিও ওদেরকে জানিয়ে কথা বলতে গেলে লজ্জা পাবো, বাট আই ক্যান ম্যানেজ। আও, পরি একটু ভাব নিয়ে বলল, আবার কিভাবে লুকিয়ে লুকিয়ে ব্যালকনির কোণাতে গিয়ে চুপি চুপি কথা বলবো? পরির কথাতে নীল হাসতে হাসতে শেষ। নীলের হাসির শব্দ পেয়ে পরি বলল, এই আপনি হাসছেন কেন? নীল হাসি থামিয়ে বলল, আর কি করবো বউ? এই প্রথম কোনো বউ তার হাজবেন্ডের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করবে। ইতিহাস গড়া প্রয়োজন। নীলের কথাতে পরিও হাসতে লাগল। হাসি হাসি স্বর নিয়ে বলল, বিয়ের আগে হয়নি তো প্রেম, বিয়ে করে লুকিয়ে লুকিয়ে জমিয়ে হবে প্রেম। পরির কথা শুনে নীল হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তুই যে এতটা দুষ্ট তা বোঝা দেয়। পরি আদো আদো কণ্ঠে শুরু করলো, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। গানটাই ভুলে গেছি। নীল একটু অভিমানী কণ্ঠে বলল, পরি, তুমি না সে আগের মতো দুষ্টুমি করছো? বিডিতে থাকতে একটু দুষ্টুমি করনি কেন? তুমি জানো কত মিস করেছি তোমার দুষ্টুমি। পরি মিটিমিটি হেসে বলল, কারণ আমি দেখতে চেয়েছিলাম আমার বরটা কতটা দুষ্টুমি করতে পারে। আচ্ছা তাহলে বলছো তো বিডিতে আসলে এবার দুজনই দুষ্টুমি করব? অবশ্যই পুরো দুষ্টু মিষ্টি প্রেম চলবে। নীল হাসতে হাসতে বলল, তো মিসেস নীল রেডি থাকবেন কিন্তু। এবার আর কোনো ছাড় দিব না, সোজা সুজি। নীলকে আর বলতে না দিয়ে পরি বলল, এই আপনি থামুন তো, সব সময় আজে বাজে চিন্তা ভাবনা। নীল বুকে হাত দিয়ে বলল, ইস বউ লজ্জা পাই বুঝি। এবার এসে সব লজ্জার অবসান ঘটিয়ে দিব। দেখবো আমার লজ্জাবতী পরি কতটা লজ্জা পেতে পারে। পরি নীলের এই সামান্য কথাগুলো শুনে লজ্জাতে কুকড়ে যাচ্ছিল। কিছু বলতেই পারছিল না। নীল ব্যস্ত কণ্ঠে বলল, আচ্ছা পরি রাখছি, একজন ডিলারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, রাতে অপেক্ষা করো আর নিজের খেয়াল রেখো। আচ্ছা আপনি কিন্তু বেশিক্ষণ না খেয়ে থাকবেন না, আর রাতে সময় করে ঘুমাবেন। আচ্ছা আচ্ছা, বউয়ের যেমন ইচ্ছা। এখন রাখছি, আল্লাহ হাফেজ। পরি মুচকি হেসে বলল, আচ্ছা আল্লাহ হাফেজ। ফোন রেখেই পরি বেডের উপর হয়ে শুয়ে পড়ল। নীলের সাথে কথা বললে ভেতরটা অদ্ভুত প্রশান্তি অনুভব হয়। এখন শুধু নীলের ফিরে আসার অপেক্ষা। পরি নীলের জন্য 1000 বছর ও দিন গুনতে পারবে, কিন্তু সেই দিন শেষে নীল তার কাছে আসলেই হবে। বড্ড বেশি ভালোবাসে। সন্ধ্যা 6টার দিকে বাসার কলিং বেল বাজতেই আমান গিয়ে দরজা খুলে দিল। রোজিরা বেগম আর হানিফ আহমেদকে দেখে আমান সালাম জানালো। মিসেস রাহেলা সন্ধ্যার নাস্তা তৈরি করছিলেন। কলিং বেলের আওয়াজে তিনি গ্যাস অফ করে মেইন ডোরের কাছে আসলেন। নীলের পরিবারের সবাইকে দেখে ওনার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সবার সাথে কুশল বিনিময় করে মেহমানদের জন্য নাস্তা আনতে গেলেন। পরি ছাদে কাপড় আনতে গিয়েছিল। এক গাদা কাপড় হাতে বাসায় ফিরে সবাইকে দেখে বেশ অবাকই হলো। সবার সাথে কুশল বিনিময় করে রোজিনা বেগমের পাশে গিয়ে বসল। রোজিনা বেগম মিষ্টি হেসে পরির মাথাতে হাত বুলিয়ে বললেন, কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ আম্মু, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? হানিফ আহমেদ মুখ গোমরা করে বললেন, বাড়ির মেয়ে বাসায় না থাকলে কি করে ভালো থাকি বলতো? পরি মিষ্টি হেসে বলল, আব্বু আমি তো আপনাদের সাথেই আছি, আর এখানে তো কয়েকটা দিন। আপনি কিন্তু ওষুধপত্র ঠিক মতো খাবেন, আপনার প্রেশার অলওয়েজ হাই থাকে। জানি রে মা, আমার ডাক্তার মেয়ে 10 দিনে আমাকে সোজা বানিয়ে দিয়েছে। এখন আর কোনো ভুল হয় না। অবশ্যই ঠিক হতেই হবে, দেখতে হবে না কার বউ। এই কথা বলেই পরি জিভে কামড় দিল। নাস্তা আনার বাহানায় দ্রুত গতিতে কিচেনে চলে গেল। তা দেখে সবাই অট্ট হাসিতে পেতে পড়ল। হাফসা বিরক্ত হয়ে যাচ্ছে, সেই কখন থেকে অনেকের সাথে কথা বলছে, কিন্তু অনেক ছাড়ছেই না।
এখনই নাকি অনেকের ফ্রি টাইম। হাফসা তো ভেবেছিল অনেক বুঝি লন্ডনে গিয়ে হাফসাকে ভুলেই যাবে, কিন্তু এই ছেলে তো মহা ঝামেলা দিচ্ছে। এতক্ষণ ধরে কথা বলছে, সবাই কি ভাববে, একেবারে বিশ্রী বিষয়। পরি আর মিসেস রাহেলা সবাইকে নাস্তা দিল। মিসেস রাহেলা সোফাতে বসে বললেন, আপা হাফসাকে তো নিয়ে আসতে পারতেন, মেয়েটা কয়েকদিন এখানে থেকে যেত। আর রোজিনা বেগম হালকা হেসে বললেন, এসেছে তো, ফোনে কথা বলছিল তাই বাহিরেই আছে। পরি চোখ মুখ ছোট ছোট করে বলল, হাফসা কার সাথে এত কথা বলে আম্মু? প্রায় ঘন্টা তো হয়েই গেল, নিশ্চয়ই দিওয়ানার সাথে। পরির কথা শেষ হতে না হতে কলিং বেল বেজে উঠল। পরি মিষ্টি হেসে বলল, এসে পড়েছে, আমি দেখছি। চোর খুলতেই হাফসা মেয়েকে হাতে দিয়ে বলল। কেমন আছিস? পরি হাফসাকে আগে ঘোরা বড় করে দেখে নিল। পরির চোখ নাচিয়ে বলল, কি ব্যাপার, তুই কোথায় ছিলি? হাফসা পরীকে ঠেলে ভেতরে আস্তে আস্তে বলল, চুপ কর, ঘেমে যাচ্ছি আমি। কোথায় একটু আদর যত্ন করবি তা না করে প্রশ্ন করে যাচ্ছিস। পরি জোর লাগিয়ে চোখ মুখ কুচকে বলল, কি, এই ঠান্ডার মধ্যে তোর ঘাম হচ্ছে? পাগল টাগল হলিস নাকি? হাফসা মেয়েকে হাসি দিয়ে বলল। চিপি যা, সবাই দেখছে। পরি বিষয়টা বুঝতে পেরে আর কিছু বলল না। সবাই মিলে সন্ধ্যার নাস্তা সেরে নিল। রোজিনা বেগম আর হানিফ আহমেদ সবার জন্য এক গাদা জামা কাপড় আরো এটা সেটা এনেছেন। পরি তো বেশ অবাক হয়ে তাকিয়ে আছে। পরি মুখ কুমড়া করে বলল, আম্মু এত সব কেন, কিসের জন্য? রোজিনা বেগম মৃদু হেসে বললেন, বারে, আমার মেয়েটা এতদিন এখানে থাকবে, আর প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে না নাকি? মিসেস রাহেলা সোফাতে বসে বললেন, আপা তাই বলে এত সব? কি যে বলি আপা, নীল জোর করে পাঠালো, জানেনই তো পরীকে এখানে রাখতে চায়নি, তাই এসব পাঠালো। সবাই মিলে আর কিছুক্ষণ গল্প করলাম। ঈশার নামাজ শেষ হওয়ার পরে আফজাল হোসেন বাসায় ফিরলেন। সবার সাথে কুশল বিনিময় করে সবাই একসাথে ডিনার শেষ করে নিল। অনেক জোর করে সবাইকে রাজি করালো আজকে রাত্রে ওনাদের থেকে যেতে হবে, আর হাফসার অ্যাডমিট লিস্ট আসা অবধি হাফসা এখানেই থাকবে। কালকে ড্রাইভার দিয়ে হাফসার জামা কাপড় পাঠিয়ে দেওয়া হবে। পরি আর হাফসা মিলে কিচেনে চলে গেল প্যানকেক বানাতে। প্যানকেকের সাথে চকলেট সিরাম বেশ লাগে খেতে। প্যানকেক বানানো হতেই কেকের কয়েকটা ছবি তুলে নিল, তারপর ফেসবুকে পোস্ট করে দিল। সবাইকে প্যানকেক পরিবেশন করে পরি আর হাফসা কাকুমাকু হয়ে দাঁড়িয়ে আছে। কেমন হয়েছে তা জানার জন্য পরি আর হাফসার মনে হচ্ছে প্রাণটাই বেরিয়ে যাচ্ছে। সবাইকে মুখে দিয়ে চুপ করে আছে। হাফসা আর পরি একে অপরের দিকে মুখ চাওয়াচাই করছে। বেশ কিছুক্ষণ চলে যাওয়ার পর সবাই যখন বললো কেকটা অসাধারণ হয়েছে, তখন পরি আর হাফসা বাঁচিয়ে উঠল। ওদের কাণ্ড দেখে সবাই হাসতে হাসতে কেকের স্বাদ নিতে লাগলো। পরি আর হাফসা প্লেটে কেক নিয়ে করিডোর দিয়ে লাইব্রেরি রুমে যাচ্ছিল। রুমটা বেশ সুন্দর করে গোছানো, বিরাট বড় কাচের দেয়াল, কাচের খোলা বারান্দা, তাই ওই রুমে যাচ্ছিল। তখনই হাফসার ফোন দেখে ওঠে। অনেকের ফোন দেখেই হাফসা লাফিয়ে ওঠে। কল রিসিভ করতেই দেখতে পায় অনিকার নীল পিসিতে আছে। হাফসাও কলটা পিসির সাথে কানেক্ট করে দিল। তারপরে চারজনে কথা বলতে লাগলো। অনিকার নীল তো আফসোস করেই যাচ্ছে। বিধি থাকলে স্পেশাল হাতে বানানো প্যানকেক খাওয়া যেত। পরি আর হাফসা ওদের দেখিয়ে দেখিয়ে প্যানকেক খাচ্ছে। হঠাৎই নীল নানা রকমের চকলেট বের করলো। তারপর নীল আর অনিক ওদের দেখিয়ে দেখিয়ে চকলেট খেতে লাগলো। পুরো বাচ্চাদের মতো কাহিনী। হাফসা রেগে বম হয়ে যাচ্ছে। হাফসা রাগ দেখিয়ে বললো, তোরা কি একাই খেতে পারিস? কালকে একটা তো চকলেট এনে তোদের দেখিয়ে দেখিয়ে খাবো। অনিক হাসতে হাসতে বলল। সেকেন্ড হ্যান্ড। পরি চোখ মুখ কুচকে বলল, ওটেও না, বিডিতেও অনেক ভালো চকলেট আছে, নট সেকেন্ড হ্যান্ড। নীল চকলেটের প্যাকে বলল, উফ কি খেতে! আহ, বিড়িতে বসে অনেকেই বলে পিওর চকলেট খাচ্ছে, সবই ঢপ। আহ, অনেক এসব পেতনিদের কথা কানে নিস না। পরি তো রেগে এখন ইচ্ছে হচ্ছে নীলের চুলগুলো ছিঁড়ে ফেলতে। পরি নীলের দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে ধপ করে পিছে অফ করে দেয়। নীল বেচারা ব্যাকেল হয়ে যায়। এক অনিকার নীল দুজনেরই কপালে শুনিয়ে আছে। ভাবছি দুজন চোখেও ঢুক দিলে নিল। 10 বার কল দেওয়ার পরেও পরি ফোন ধরলো না। বিষয়টা এতক্ষণ নীল হাসির ছলে নিলেও এখন ওর খুব ভয় হচ্ছে। তুই ঠিক আছে তো? নীল ঘড়িতে টাইম দেখে নিল। এখন বাংলাদেশ সময় রাত 2টা। এই সময় কাউকে কল করাটাও লজ্জাজনক। কল করে কি বলবে? এত রাতে বউয়ের সাথে কথা বলবে আর বউ ফোন ধরছে না। নীল চিন্তাতে পড়ে গেল। কয়েকবার ফোন দেওয়ার পরেও পরি ফোন রিসিভ করেনি। নীলের মাথা ধরে গেছে।
সারাদিনের কাজের চাপ, তার উপর পরীর কল রিসিভ না করা। মাথা দুহাত দিয়ে চেপে রকিং চেয়ারে বসে আছেন নীল। মন অশান্ত হয়ে যাচ্ছে। শীতের মাঝেও শরীর অস্বাভাবিকভাবে ঘুমছে। নীল কাপা হাতে নাম্বার ডায়াল করে আবার পরীকে কল দিল। বেশ কিছুক্ষণ কল করার পরেও পরী কল ধরলো না। নীলের বুকের ভিতর চিনচিন ব্যথা করে উঠল। ফোন রেখে ব্যালকনি থেকে ঘুরে আসলো, তবু মন শান্ত হচ্ছে না। নীল আবার কল লাগালো। বার কয়েক রিং হতেই পরী ফোন রিসিভ করলো। পরীর চাপা কণ্ঠ দিল। হ্যালো। পরীর গলার স্বর শুনতেই নীলের মন স্বস্তি পেল, কিন্তু পরীর উপর প্রচন্ড রাগ উঠে গেল। নীল চেঁচিয়ে বলল, হোয়াট রাবিশ! কি মনে করেছো কি আমায় মেরে ফেলবে? কল রিসিভ করছিলে না দেখে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। সারা দিন কাজ করার পর আরেক টেনশন নিতে গিয়ে মাথা ধরে গেছে। স্বস্তি পেয়েছো না? শান্তি হয়েছে? আমার করা ভুলের শাস্তি এখন এভাবে দিচ্ছ? মানছি আমি ভুল করেছিলাম, কিন্তু সেটার পেছনে তো কারণ ছিল, তাই না? কাকে কি বলছি? তোমাকে বলাটাই তো ভুল। ফাইন, তুমি থাকো, আমি আর কল করব না। এক ভুলের শাস্তি সারা জীবন পোহাতে হবে তখন এখন থেকে শাস্তি নিয়ে নিচ্ছি। আই হোপ এখন তোমার শান্তি লাগবে। বাই। এক নিমিষে এইটুকু কথা বলেই নীল কলটা কেটে দিল। ব্রিজের উপর ছুঁড়ে ফেলে বার্তায় গিয়ে সিগারেট ধরালো। নিকোটিনের ধোঁয়া উড়াতে লাগলো। লন্ডনে এখন বিকেল, মাত্র চারপাশে আলো থাকলেও নীলের ভিতর ঘরটা অন্ধকারে ছেয়ে গেছে। পরী ফল মেরে বসে আসছেন, চোখ দিয়ে অনর্গল পানি ঝরছে। পরী এক হাতে চোখের পানি মুছছে, তো ভাবতে পানি গড়িয়ে পড়ছে। কাঁদতে কাঁদতে এক প্রকার হিচকি উঠে গেছে। নীলকে অনর্গল ফোন করে যাচ্ছে, নীল রিসিভ করছে না। 48 বার ফোন করার পরেও নীল ফোন ধরছে না। নিজের প্রতি খুব রাগ হচ্ছে পরীর। কেন নীলের ফোনের অপেক্ষা করেনি সে? পরীর দম বন্ধ হয়ে আসছে, তো বউ পরী ফোন করেই যাচ্ছে। অবশেষে 61 নাম্বার কল নীল রিসিভ করেছে। নীল রিসিভ করতেই পরী এক হাতে নিজের মুখ চেপে ধরল, কিন্তু পরী নিজেকে সামলাতে পারছেন। নীল বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দীর্ঘশ্বাস টেনে বলল, পরী কথা বলতে পারছে না, থেমে থেমে হেঁচকি উঠে যাচ্ছে। নীল বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর পরীর নিঃশ্বাসের ভারী শব্দ শুনতে পেয়েই নীল হতচকিত। নীল উদ্বিগ্ন কণ্ঠে বলল, কিছু বলার থাকলে ফার্স্ট বলো। এই পরি, কথা বলছো না কেন? আই এম সরি ইয়ার, আসলে আমি চিন্তায় বেশি বলে ফেলেছি। ফরগিভ মি পরি। পরী অনেক চেষ্টা করেও কথা বের করতে পারছে না। নীল ব্যস্ত হয়ে পড়ল। নীলের মন বিষাক্ততায় ছেয়ে যাচ্ছে। নীলের ইচ্ছে করছে নিজের চুল নিজেই ছিঁড়তে। কি করে পারলো মেয়েটাকে এতটা কষ্ট দিতে? নীলের বোঝা উচিত ছিল। 1 ঘন্টা কেটে যাওয়ার পরেও পরী নিজেকে সামলাতে পারছে না। কোনো মতে বলল, আই এম সরি নীল। নীল ব্যস্ত কণ্ঠে বলল, আই এম সরি পরি, নিজেকে সামলাও প্লিজ। এইভাবে কাঁদলে অসুস্থ হয়ে যাবে। হিচকি উঠে ফেলছো, এইটুকুর জন্য কেউ এমন করে? প্লিজ পরি, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমার জন্য কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। রাগের বশে তোমাকে উল্টো পাল্টা বলে ফেলেছি। প্লিজ পরি, শান্ত হও। আরো 8 ঘন্টা চেষ্টার পর পরী শান্ত হয়েছে। নীল দীর্ঘশ্বাস টেনে বলল, আমি বুঝে উঠতে পারিনি পরি, রাগ করেছো আমার উপর? স্থির কণ্ঠে বলল, না, আমারই ভুল ছিল, আমি আপনাকে চিন্তায় ফেলে দিয়েছিলাম। নীল মুচকে হেসে বলল, এমন না পরি, আমি বেশি রিয়্যাক্ট করেছি। আচ্ছা, তুই সত্যিই রাগ করনি? পরী ধীর কণ্ঠে বলল। না। নীল অবাক হয়ে বলল, তাহলে একটা হামি দাও। কি? নীল হাসতে হাসতে বলল, এইবার ঠিক আছে। আমার বউ এতক্ষণ অভিমান করেছিল। পরী থতমত খেয়ে গেল। নীল বুঝলো কি করে? দীর্ঘশ্বাস টেনে বলল, মাঝে মাঝে আমি এইভাবে ডেসপারেট হয়ে যেতে পারি পরি। প্লিজ অভিমান রেখো না। অভিমানের পাল্লা ভারী হয়ে গেলে সম্পর্কও শেষ হয়ে যায়। ট্রাস্ট মি, আমি তোমাকে হারাতে চাই না। একটু মানিয়ে নিবে তো আমায়? আই প্রমিস, যতটুকু কষ্ট দিয়ে ফেলবো তার থেকে বেশি ভালোবেসে পুষিয়ে দিব। আমাকে আগলে রাখবে তো পরি? কখনো ছেড়ে যাবে না তো? আমি শেষ হয়ে যাব। পরীর চোখ দুটো পানিতে টুইটুম্বুর হয়ে গেছে। নীল তখন ওভার রিয়েক্ট করেছিল ঠিকই, কিন্তু ভুল তো পরীরও ছিল। পরী ইচ্ছে করে ফোন ধরেনি, ফোন রেখে ব্যালকনিতে চলে গিয়েছিল। নীলের কথাতে পরীর ধ্যান ভাঙল। নীলের কণ্ঠের দারুণ অপরাধ বোধ। মনে হচ্ছে এখনই বুঝি নীলের প্রাণটা বেরিয়ে যায়।
পরি ধীর কণ্ঠে বলল, নীল, এই নীল, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আপনাকে অন্তরে মিশিয়ে নিলেও কি শান্তি মিলবে আমার? আমি আপনার বুকে মাথা রেখে সারা জীবন কাটাতে চাই। আমরা কখনোই একে অপরকে ছাড়বো না। নীল আর পরি একই নিঃশ্বাসে বাধা হয়ে থাকবে চিরকাল। নীল মুচকি হাসল। দুজনের মাঝে এই নীরবতা ছেয়ে গেল। ফোন করে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনে চলেছে। হঠাৎই নীল বলল, এই পড়ি, আমার না তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। নীলের হঠাৎ এমন কথাতে পরি বোকা হয়ে গেল। নীল আবার বলল, তুমি কাছে থাকলে তোমায় জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নিতাম, অনেকগুলো চুমু খেতাম, একদম আত্মার সাথে মিশিয়ে নিতাম। যা তা করে ফেললাম। চলে আসো না প্লিজ, আমি তোমাকে ভালোবাসতে চাই পড়ি। নীলের এমন বাচ্চাদের মতো আবদার আর টিনেজের মতো খামখেয়ালি কথাবার্তায় পরি নিজেই আত্মহারা হয়ে পড়ছিল। লজ্জাতে একদম নিয়ে যাচ্ছিল। এই সময় যদি নীল পাশে থাকতো, নির্ঘাত পুরি প্ল্যান হারাতো। নীল আদো আদো কণ্ঠে বলল, পড়ি, তুমি শুনছো তো? পরি মৃদু সুরে বলল, আপনি চুপ করুন প্লিজ, আমি শেষ হয়ে যাব। আপনার লাগাম ছাড়া কথাবার্তা আমায় ব্যগ্র করে দিচ্ছে। নীল মুচকি হেসে বুকের বাঁ পাশে হাত রেখে বলল, শেষ হয়ে যাচ্ছি, আমিও একদম শেষ হয়ে যাচ্ছি। যা তা অবস্থা। মুচকি হেসে বলল। দুটো থাপ্পড় পড়লেই ঠিক হয়ে যাবেন। এইসব পাগলামি কথাবার্তা ছাড়ুন। নীল চোখ মুখ কুচকে বলল, বিয়ে করেছি বউকে ছাড়ার জন্য নাকি? এখন আমি অশ্লীল হব, ভয়ানক অশ্লীল। আর মিসেস নীল হওয়ার জন্য তোমাকে সব শুনতে হবে, সহ্য করতে হবে। ভয়ানক ভয়ানক কথাবার্তা আর অবাধ্য সব ছোঁয়া। নীলের কথাতে পরিবেশ লজ্জা পাচ্ছে। নীল পুরো পরিচিতে ওকে। নীল ধীর কণ্ঠে বলল, শুনবে তো পড়ি? পরি মুচকি হেসে বলল। আমার বয়ে গেছে শুনতে। ডেভিল কণ্ঠে বলল, কাছে থাকলে বুঝতে, কোনো ছাড়াছাড়ি নেই। অশ্লীল কাকে বলে দেখিয়ে দিতাম। নীলকে থামিয়ে পরি বলল, অশ্লীল আপনি, পুরো বাজে। কি সব বলছেন? ছি। নীল হাসতে হাসতে বলল, আচ্ছা থাক, বিটিতে ফিরেই বিশ্বসেরা অশ্লীল হব। এখন এই অশান্ত মনকে শান্ত করো প্লিজ। কিভাবে? একটা চুমু দাও, তাহলেই তো হয়। একটা গভীর চুমু দাও, একদম ঠোঁটে ঠোঁট লাগিয়ে। কি সব বলেন? নীল হাসতে হাসতে বলল, একটা চুমু দাও তো। পারবো না আমি। আচ্ছা, আমি কিন্তু দ্বিগুণ শোধ নিব এর। দেখা যাবে। আচ্ছা, একটা গান তো শোনাও প্লিজ। প্লিজ পড়ি। পরি মৃদু হেসে বলল, আচ্ছা শোনাচ্ছি। মেলেছো চোখ, উড়েছে ধুলো, দূরের পলক তোমাকে ছুলো, তবুও আজই আমি রাজি, চাপা ঠোঁটে কথা ফোটে। শোনো, আমাকে রাখো চোখের কিনারে, গোপন মিনারে। ও जो वादा किया वो निभाना पड़ेगा, रोके जमाना चाहे रोके खुदाई तुमको आना पड़ेगा। ঘুম ভেঙে গেলে কিছু মেঘলা দিনও হোক, ওড়নার পাশে সেফটি পিনও হোক, বিকেলের নাম এল পাচিনো হোক, খেয়ালি ছাতে কফি কাপে একা ঠোঁট ছোঁয়ানো দিন, চুপি চুপি কেঁদে রোদ পোহানো দিন, ভালো হয় যদি সঙ্গে আনো দিন, যে কোনো রাতে জানি দেখা হবে, ঠোঁটের ভেতরে ঘুমের আদরে, চকমুখে মনে মন জ্বালাতে চাই, দিনের ব্যালকনির বৃষ্টি রাতে চাই, পিছু ডাকি ঘুম সাজাতে চাই, বিছানা ঘিরেও ছোট্ট ল্যাম্পশেড অল্প আলো, তার চুল খুলে কে যে রূপ বাড়ালো তার, তুমি বোঝো কি ভালো মন্দ তার, যেও না ফিরে, জানি দেখা হবে রাতের সুহাগে তোমার পরাগে। ও जो वादा किया वो निभाना पड़ेगा, रोके ज़माना चाहे रोके खुदाई तुमको। মেলেছো চোখ, উড়েছে ধুলো, দূরের পলক তোমাকে ছুলো, তবুও আজই আমি রাজি, চাপা ঠোঁটে কথা ফোটে। শোনো, আমাকে রাখো চোখের কিনারে, গোপন মিনারে। গান শেষ হতেই নীল দোস্ত হেসে বলল, বাহ পড়ি, মানো আর না মানো, তোমারও রোম্যান্স করতে ইচ্ছে হচ্ছে। কেউ না। তাহলে এই গানটাই কেন গাইলে?
পরি সামান্য তুতলি বলল, ভালো লাগে তাই। আচ্ছা, কি যেন গাইছিলে? ঠোঁটে ঠোঁট ছুঁয়ে ভালো লাগে, এটা রাতের সোহাগে, তোমার পরাগে এটাও ভালো লাগে। তবু আজই আমি রাজি, পিছু ডাকি, ঘুম সাজাতে চাই বিছানা ঘিরে। পরি সমস্তটাই তো গিয়েছ, এখন অস্বীকার করে লাভ হবে না। আমি বুঝে গেছি, কি বুঝেছেন? এই যে আমার ছোট্ট বউটার প্রেম জেগেছে আর ভালোবাসা পেতেও ইচ্ছে হচ্ছে, একদম কাছাকাছি। আপনি বেশি বকছেন। আপনিও না, আপনার জন্য সব গুলিয়ে যাচ্ছে। নীল হাসতে হাসতে বলল, শুধু কি গুলিয়ে যাবে পরি, অনেক অনেক ভালোবাসাও তো হবে, কঠিনতম ভালোবাসা সহ্য করে নিতে হবে বউ। পরি লজ্জা পেয়ে বলল, হ্যাট। এইভাবেই রাতভর নীল আর পরি দস্যু মিষ্টি কথা চলতে থাকলো। দুজনেই ফোন হাতে কখন যে ঘুমিয়ে পড়লো কে জানে। আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই প্রিয় মানুষটির সামনে এসে দাঁড়াবে নীল। মাত্রই ফ্লাইট ল্যান্ড করলো। নীল একাই এসেছে। অনেক সমস্যাটা গুছিয়ে 10 দিনের মাথায় পরিবার সমেত বেড়িতে সেটেল হবে। অনেকের বাবা মা অনেকের একবার বলাতেই সমস্ত কিছুটা রাজি হয়ে গেছে। একমাত্র সন্তান অনেক, ছেলের খুশি সবার। নীলের মুখে বিশ্ব জয় করা হাসে। সবকিছু ঠিকঠাক ভাবেই সম্পূর্ণ হয়েছে। সবকিছু গুছিয়ে নিতে 4 মাসের জায়গায় 5.5 মাস লেগেছে। তবুও দিন শেষে যে সবকিছু ভালোই মিটেছে, এটি অনেক। অবশ্য এই কয়েক মাস খুব বেশি খারাপ কাটেনি নীলের। সারাদিন কাজ নিয়ে পড়ে থাকতো, আর সময় পেলে পুরীর সাথে ফোনে কথা বলে রিল্যাক্স সময় পার করতো। রাতভর আড্ডা, সব মিলিয়ে জমিয়ে প্রেম হয়েছে। এখন শুধু ধর্মমতে বিয়ে করে পুরীকে সম্পূর্ণ নিজের করে নেওয়ার পালা। নীল এয়ারপোর্টে আসতেই কয়েকজন লোক এসে নীলের ব্যাগপত্র নিয়ে নিল। সবাই জানে নীল 10 দিন বাদে আসবে, কিন্তু নীল আজকে এসে সবাইকে চমকে দিবে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে নীল নিজের নীল রঙা গাড়িটিতে উঠে বসলো। বরাবরই নিজেই ড্রাইভ করতে পছন্দ করে নীল, তাই ড্রাইভারকে গাড়ি রেখে অন্য গাড়ি নিয়ে চলে যেতে বলল। রাত প্রায় 10টা ছুঁই। গ্রামের এই সময়টা অনেক রাত হলেও ঢাকার মতো ব্যস্ত শহরে এই সময়টা সন্ধ্যা হওয়ার মতো। চারিদিকে মানুষের ভিড়। শীত চলে গিয়ে বসন্ত শেষ হতে চলল। তাপমাত্রার পরিমাণ অত্যন্ত সন্তুষ্টজনক। নীল গাড়ির জানালা খুলে দিল। ঢাকার দম ফাপড় হওয়া আবহাওয়ার মাঝেও কোথায় হতে যেন ফুরফুরে বাতাস নীলকে ছুঁয়ে যাচ্ছিল। আর রাস্তার আলোগুলো বেশ মোহিনীয় লাগছে, যদিও লন্ডনের তারতম্যের কাছে অত্যন্ত সূক্ষ্ম। নীলের ঠোঁটের কোণে লেগে আছে স্নিগ্ধ হাসে। ইস, কত শত দিন পরে প্রিয়তমার দেখা পাত নীল। পুরী কখনো ভিডিও কলে আসতে চায় না, ওর নাকি লজ্জা লাগে। আচ্ছা, পুরী কি আরো শুকিয়ে গেছে নাকি গুলুমুলু হয়েছে? সেই ছোট্ট মিষ্টি গুলুমুলু পুরীর কথা মনে পড়তেই নীলের ঠোঁটের কোণে লেগে থাকা স্নিগ্ধ হাসিটা শক্ত হাসতে প্রচলিত হয়। কি মায়াবী মেয়েটা! নানা ভাবনার মাঝেই ছন্দপতন ঘটলো এক বিশাল মাপের জ্যামের মাঝে। মনের খুশিটা খানিকটা উবে গেল নীলের। ইস, পুরীকে দেখার এই সময়টুকু ব্যর্থ হচ্ছে। নীল বিরক্তি নিয়ে গাড়িতে বসে রইল। দীর্ঘ ঘন্টা খানিক গাড়িতে বসে রইল নীল। এই ফাঁকে কয়েক রকমের গানও শুনে নিল, কিন্তু জ্যাম খুঁজে না। নীল গাড়ি থেকে নেমে পড়ল। সামনে তাকিয়ে বিশাল মাপের জ্যাম দেখে নীলের কপালে সূক্ষ্ম ভাঁজ ফুটে উঠল। কি ভয়ঙ্কর জ্যাম! নীল খানিকটা এগিয়ে জানতে পারলো মন্ত্রীর ছেলে আর তার বন্ধুরা মদ খেয়ে উলট পালট ভাবে গাড়ি চালাচ্ছিল। রাস্তার ধারে এক চা বিক্রেতার ভ্যানের সাথে গাড়ি লাগিয়ে দেয়। আর লোকটার এত পরিমাণ লস হওয়ার পরেও মন্ত্রীর ছেলে গাড়ি থেকে নেমে লোকটাকে মারধর করতে আসে, আর তখনই পাশে থাকা পাবলিক বাধা দেয়। তারপরেই বিশাল বড় ঝামেলার সৃষ্টি হয়। পাশেই টিভি চ্যানেল অফিস ছিল, তাই সাংবাদিকরাও চলে আসে। আর এই নিয়েই বিরাট শর্ট পেকে গেছে। গত 3 ঘন্টা ধরে নাকি এইসবই চলছে। আর রাস্তা ব্লক হয়ে আছে। নীলের ইচ্ছে করছে ওই মন্ত্রীর ছেলের মাথাটাই ফাটিয়ে দিতে। নীল দীর্ঘশ্বাস ছেড়ে জ্যাম ছাড়ার অপেক্ষা করতে লাগলো। আরো 8 ঘন্টা চলে যাওয়ার পরেও যখন জ্যাম গেল না, তখন নীল পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন দিল। রাগী কণ্ঠে বলল, 40 মিনিটের মধ্যে জ্যাম ফাঁকা চাই। ফোন কেটে দিয়েই গাড়িতে পিঠ থেকে লম্বা শ্বাস নিল নীল। নীলের ক্ষমতা নীল সবসময় আড়ালে রাখতে চায়, কিন্তু বারবার পরিস্থিতির শিকার হতে হয়। অবশ্য লাইফ রিস্ক থেকে নিজের ক্ষমতা আড়ালে ব্যবহার করাটাই উত্তম। নীল গাড়ি লক করে আশেপাশে ঘুরতে লাগলো।
জ্যামের মাঝখান থেকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। নীল খানিকটা আগাতেই দেখতে পেল একটা 12-13 বছর বয়সী ছেলে ফুল হাতে বসে আছে। মনে হচ্ছে সন্ধ্যার পর ফুলগুলো বিক্রি হয়নি। খুব বেশি ফুল নয়, 20 কি 25টা গোলাপ হবে, কিন্তু ফুলগুলোর রং যেমন চকচকে ঠিক তেমনই তরতাজা। ফুলগুলো দেখতেই পুরীর কথা মনে পড়ে গেল নীলের। এতক্ষণের বিরক্তিকর পরিস্থিতি কাটিয়ে নীল স্নিগ্ধ হাসি হাসল। ছেলেটার কাছে এগিয়ে যেতে ছেলেটা উঠে দাঁড়ালো। জজ সামান্য হেসে বলল, স্যার ফুল লাগবে, একদম তরতাজা। নীল মুচকে হেসে বলল, তা তো দেখছি। আচ্ছা, এখন তো 12টা ছুঁই ছুঁই, বাসায় যাসনি কেন? ছেলেটা করুণ হেসে বলল, মা অসুস্থ স্যার, বাপে রিক্সা চালায়, এখনো আহে নাই। একটু পর এসে আমারে সাথে করে নিয়ে বাড়ি ফিরবে। নীল মুচকে হেসে বলল, আজ কয়টা ফুল বিক্রি করেছো? 6টা স্যার। কত টাকা লাভ হয়েছে? 30 টাকা। নীল মুচকে হেসে বলল। কয়টা ফুল আছে তোমার কাছে? ছেলেটা ঘুরে বলল। 25 টাকা স্যার। নীল মুচকে বলল, ফুল তো লেবেল করে বিক্রি করা হয়, তাহলে মোট 31টা ফুল আনলে কি করে? স্যার আমার ছোট বোনটার গোলাপ অনেক পছন্দ, তাই মহাজনের কাছ থেকে একটা ফুল চাই আনছি। নীল সমস্তটা বুঝতে পারলো। ভেতর থেকে শুধু একটা দীর্ঘশ্বাস আসলো। এই বয়সে এদের পড়াশোনার সময়, আর এরা কি করছে? ফুল বিক্রি। ছেলেটার ডাকে নীলের ঘোর কাটলো। নীল মুচকে এসে বলল, নিব তো। আচ্ছা বল, তোর এই সবগুলো ফুলের দাম কত? ছেলেটার মুখে বিশাল এক হাসি ফুটে উঠল। ছেলেটা অঙ্ক কষে বলল, একটা 15 টাকা কইরা দিলে মোট হইল 375 টাকা। নীল মুচকে এসে বলল, বাহ, খুব ভালো হিসাব করতে পারিস দেখছি। পড়াশোনা করিস? নীলের মুখে প্রশংসা শুনে ছেলেটা খানিকটা লজ্জা পেল। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, স্যার আগে করতাম, এখন করি না। ক্লাস 5 পর্যন্ত পড়েছি। নীল ভেতর থেকে দীর্ঘশ্বাস ফেলল। এইরকম কত হাজার হাজার বাচ্চারা পড়াশোনার সুযোগ পাচ্ছে না। কত রকমের স্বপ্ন থাকে এদের মনে, কিন্তু কিছুই পূরণ হয় না। নীল মৃদু হেসে ফুলের গুচ্ছ হাতে তুলে দিল। তারপর পকেট থেকে 1000 টাকার নোট বের করে দিল। ছেলেটার বুকে সঙ্গে সঙ্গে কালো আভায় ছেয়ে গেল। নীল মুচকি নিচে বলল, খুচরো চাইনি আমি, এই টাকাটা তোর ফুলের দামি। সেটা মিষ্টি হেসে বলল। কিন্তু স্যার আমার ফুলের তো এত দাম নয়। নীল কাঁধের ব্যাগ থেকে চকলেট বক্স বের করতে করতে বলল, এই ফুলগুলো যার জন্য নিচ্ছি সে আমার কাছে অনেক বেশি দামি, তার জন্য নেওয়া সব কিছুই দামি। এই অসময়ে তোর কাছে এমন তরতাজা ফুল পেয়েছি, এটা আমার কাছে অনেক বড় বিষয়। এই কথাটুকু শেষ করেই নীল 1000 টাকার নোটটা আর চকলেট বক্স দিয়ে বলল, টাকাটা রাখ, আর এই চকলেটগুলো তোর বোনের আর তোর জন্য। ছেলেটা মৃদু হেসে জিনিসগুলো গ্রহণ করল। নীল কিছু দূরে এসে আবার ছেলেটার কাছে ফিরে গেল। ছেলেটার চোখে কৌতূহল। নীল মুচকি হেসে ফুলের গুচ্ছ থেকে একটা গোলাপ বের করে ফেলল। এইটা তোর বোনের জন্য, খুব পছন্দ তাই না? আর ওর জন্যই তো একটা বেশি এনেছিলি, বলিস একটা ভাইয়া দিয়েছে। নীলের হাত থেকে গোলাপ নিতে নিতে ছেলেটার চোখ টুইটুম্বুর হয়ে যাচ্ছিল। চোখে মুখে উপচে পড়া কৃতজ্ঞতা। নীল ছেলেটার মাথায় বার কয়েক হাত বুলিয়ে দিয়ে চলে আসলো। নীলকে সেই সন্ধ্যা থেকে ফোন করে যাচ্ছে পড়ে। এখন রাত 1টা বাজতে চললো, নীল ফোন ধরছে না। অবশ্য বিকেলে যখন ফোনে কথা বলেছিল তখন নীল বলেছে আজ রাতে মিটিং আছে, তাই কথা হবে না। পরে মন খারাপ করে ব্যালকনিতে চলে আসলো। একদমই ভালো লাগছে না পরীর। নীলের সাথে কথা বলে কিংবা কথা বলতে বলতে ঘুমানো পরীর অভ্যাস হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আকাশে বিশাল বড় চাঁদ উঠেছে। পূর্ণিমার রাত। চারদিকে সন্ধ্যার আলোর মতো লাল কালো আভা বিরাজ করছে। মানুষজন কম থাকলেও জনমানব শূন্য বলা যায় না। আজকাল পুরীর প্রকৃতিকে দেখে একটু বেশি মুগ্ধ হচ্ছে। মেডিকেলে ভর্তির পর মানব শরীর আর প্রকৃতির কিছু বিষয় নিয়ে সারাক্ষণ পড়ে থাকতে হয়। বৃষ্টি হবে বোধ হয়। আকাশটা থেকে থেকে ঝলকানি দিচ্ছে। কি অপূর্ব সেই দৃশ্য। পরে লম্বা একটা শ্বাস নিল। মনের ভেতর উথাল পাথাল ঝড়ো হাওয়া বইছে। হঠাৎই সব কেমন জানি ভালো লাগছে। মনে হচ্ছে প্রকৃতি কাউকে বরণ করে নেওয়ার চেষ্টায় আছে, কিন্তু কাকে? ঠিক তখনই পুরীকে পেছন থেকে জড়িয়ে ধরে নীল। পুরী প্রথম দিকে বেশ ভয় পেয়ে যায়, কিন্তু প্রিয় মানুষটার স্পর্শ চিনতে বিন্দু মাত্র অসুবিধা হয়নি পুরীর। কিন্তু নীল কি করে আসতে পারে?
পরি পেছনে ঘুরে তাকিয়ে নীলকে দেখতে পেয়ে অবাকের উপর অবাক হয়। নীল তার সামনে দাঁড়িয়ে আছে। এই কথাটা যেন পরি মানতেই পারছে না। পরি কি আজকাল জেগে জেগে স্বপ্ন দেখছে? পরি কাপা কাপা হাতে নীলের দুগাল স্পর্শ করলো। না, এটা তো নীল, তার নীল। পরির চোখ দুটো পানিতে ঘোলাটে হয়ে যায়। এই বুঝি চোখ দিয়ে অশ্রু বর্ষণ নেমে যাবে। পরি অস্ফুট সরে বলল, নীল। নীল মুচকি হেসে পরীকে দু হাতে বুকের সাথে জড়িয়ে নিল। প্রিয়তমার স্পর্শে আহ কি শান্তি! দীর্ঘ 5.5 মাসের পর প্রিয়তমার ছোঁয়া, প্রিয়তমার দেখা পাওয়া সত্যি স্বর্গীয় সুখী বটে। হঠাৎ নীল নিজের বুকে পানি অনুভব করল। নীল ভ্রু কুঁচকে নিল। মেয়েটা কথায় কথায় কাঁদে। এত কান্না কোথা থেকে যে আসে নীলটা ভেবে পায় না। নীল পরীর মাথায় চুমুকে বলল, সবসময় কাঁদো কেন পড়ি? তুমি জানো কাঁদলে তোমায় আবেদনময়ী লাগে। তখন মনে হয় এই বুঝি কিছু একটা করে ফেলবো। এমন করলে কিন্তু সত্যি সত্যি। পরি নীলের বুকে হালকা হাতে কয়েকটা কিল ঘুষি দিয়ে বলল, একদম মজা করবেন না আমার সাথে। আপনি কেন বলেননি আজকেই আসবেন? আপনার সাথে কথা বলতে না পেরে বুকের ভেতর তীব্র যন্ত্রণা হচ্ছিল, আর আপনি আমার সাথে ফাজলামি করছেন। নীল মুচকে হেসে পরীকে ছাড়িয়ে বলল, বোকা মেয়ে, আমি তো সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। পরি অভিমানী স্বরে বলল, আমার চাই না, কোনোদিনও সারপ্রাইজ চাই না। আমার শুধু আপনাকে চাই। এইটুকু বলেই নীলকে দু হাতে খামচে ধরে। এই বলে নীল পরীকে দু হাতে জড়িয়ে নেয়। মেয়েটা পারেও বটে। পরি নাক টেনে বলল, একদম দূরে যাবেন না আমার থেকে। নীল মিটিমিটি হেসে একটু ঝুঁকে পরীর কানের কাছে মুখ নিয়ে বলল, আচ্ছা যাব না, তাহলে তো নিজের করে এখনই নিতে হয়। যদিও পড়ি তো শুধুমাত্র আমারই। নীলের কথাতেই পুরি থতমত খেয়ে যায়। এই ছেলে ঠিক হবার নয়। পুরি নীলকে ছাড়িয়ে বলল, যত সব বাজে কথা, একদম কাছাকাছি আসবেন না। পুরীর কথাতে নীলের হাসতে হাসতে চাই অবস্থা। এই বলে দূরে যাবেন না তো, এই বলে কাছাকাছি আসবেন না। পুরী ভ্রু কুঁচকাতেই নীল বলল, ওকে ওকে, আর হাসবো না। নীল আবার পুরীর কোমর জড়িয়ে ধরে তাকে ঠুকে ঠেকিয়ে বলল, আমি যে আসবো এটা কিন্তু কেউই জানতো না। আমার শ্বশুর আর শাশুড়ি আম্মু জানে না। পুরী ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, মানে তাহলে আপনি আসলেনই কি করে? নীল পুরীর ঘাড়ে চুমু দিয়ে বলল। আমার শ্যালক শালিকার সাহায্য নিয়ে। নীলের কথা শুনে পুরীর চোখ দুটো রসগোল্লা হয়ে গেল। পুরী শুকনো ঢোক গিলে বলল, ওদেরকে বলে এসেছেন আল্লাহ কালকে আমার মান সম্মানের প্লাস্টিক করে ছাড়বে। নীল মুচকে এসে বলল, হুম, ওদেরকে ঘুষ দিয়ে আসছি। পুরী চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, কি দিয়েছিলেন ওদের? নীল মেয়েকে হাসি দিয়ে বলল। ফ্লাইং ক্যামেরা। পুরী চোখ রাঙিয়ে বলল, উফ, কি করছেন কি? এবার এরাও ক্যামেরার মতো উড়বে। দুজনে দুটো ক্যামেরা ভেঙেছে, তাই আবার আব্বুর কাছে যাওয়ার সাহসই পাইনি। আর আপনি এদেরকে এনে দিলেন। পুরীকে শক্ত করে জড়িয়ে বলল, হুম, এটা অনেক ভালো ক্যামেরা পড়ি। এটার সিস্টেমও ভালো, আর ভাঙবেও না। আমার শ্যালক শালিকে একটু আবদার করেছে, আমি ওদের আবদার রাখবো না বলো? পুরী নীলকে ছাড়িয়ে বলল। এবার আমাকে ছাড়ুন প্লিজ। নীল পুরীকে ছাড়ার বদলে আরো কাছে নিয়ে আসে। এক হাতে জড়িয়ে অন্য হাত দিয়ে এক গুচ্ছ গোলাপ পুরীর সামনে নিয়ে আসে। ফুলগুলো দেখেই পুরীর মন প্রজাপতির মতো উঠতে লাগে। পুরী যখন ফুলগুলো নিতে যাবে ঠিক তখনই নীল ফুলগুলো সরিয়ে ফেলে। পুরী মুখ গোমরা করে বলল, কি হলো? পুরী চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, কি? পুরী ভেঙচি কেটে বলল, পারবো না। নীল দীর্ঘশ্বাস টেনে বলল, ওকে লাগবে না, আমি এখনই বাসার সবাইকে জাগিয়ে দিচ্ছি। পুরী ব্যস্ত কণ্ঠে বলল। এই কেন জাগাবেন? নীল মুচকে হেসে বলল, বলবো পড়ি, আমাকে এইভাবে মাঝরাতে ফুল নিয়ে আসতে বলেছিল। পুরী বেচারি অসহায়ের মতো করে নীলের দিকে তাকিয়ে রইল। নীল ভাবলেশহীন ভাবে বলল, তোমার কাছে অপশন তো আছেই, নয় হামি দাও, আর না হয় আমি সবাইকে। পুরী কাচুমাচু হয়ে বলল। আমি রাজি। মুচকি হেসে খানিকটা ঝুঁকে নিল। পুরী ধীরে ধীরে ঠোঁট এগিয়ে এনে নীলের গালে ছুঁয়ে দেয়। নীল পুরীর দিকে তাকাতেই পুরী সঙ্গে সঙ্গে চোখ খিচে বন্ধ করে দেয়। আর নীল পুরীকে জড়িয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। চারদিকে শুনশান নীরবতা। হঠাৎই ভোরের পাখিরা কিচিরমিচির করে উঠল। কালো আধারকে ছাড়িয়ে উদয় হলো এক নতুন ভোরের স্নিগ্ধ এক ভোর, প্রাণোচ্ছল পরিবেশ। নীল চোখ মেরে তাকিয়ে দেখতো পুরী তার পাশে দেয়ালে পিঠে গিয়ে আজ শোয়া হয়ে ঘুমিয়ে আছে। নীল মুচকি হেসে পুরীকে মুগ্ধ নয়নে অপরূপ দৃষ্টিতে দেখে নিল। কি স্নিগ্ধ এই মুখ, কোনো প্রসাধনী ছাড়া
ঝরঝরে চেহারাতে কাউকে এতটা মায়াবী লাগতে পারে তা নীলের জানা ছিল না। কয়েকটা অবাধ্য চুল পরীর কপালে লেপটে আছে, সুখের পাপড়িগুলো স্থির, ঠোঁটের কোণে লেগে থাকা মোহনীয় হাসি একদম বিচ্ছেদের মতো লাগছে পরীকে। বাচ্চাদের মতো গুটি সুটি মেরে আছে। অবশ্য পরীর বিয়ে হলেও পিচ্ছি বটে, 18 শেষ করলো সবে। নীল আনমনে হেসে উঠলাম, নিজের থেকে 7.5 বছরের পিচ্ছি একটা মেয়ে নাকি ওর বউ। ক্লাস 7 পড়ুয়া এক পিচ্ছি মেয়ের প্রেমে পড়েছিল নীল। ভাবতেই কেমন গা শিউরে ওঠে। নীল ঘুম ঘুম চোখ ছাপিয়ে উঠে দাঁড়ায়, আনমোড়া ভেঙে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই কি মনে করে যেন ফিরে আসে। পুরীর মায়াবী স্নিগ্ধ মুখটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে আলতো হেসে টুক করে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। মেয়েটা বিশ্ব সুন্দরী নয়, লাখে একটা সুন্দরী এমনও নয়, তবে পুরীর মুখে যে মায়া আছে তা বিশ্ব সুন্দরীদের হারাতেও সক্ষম। নীল ভয়ঙ্কর প্রেমে পড়েছে। এই ভয়ানক অনুভূতির কোনো সীমা নেই, নেই কোনো বাধ্যবাধকতা। এক সুন্দর অনুভূতি আর হালাল সম্পর্কে আবদ্ধ তারা, তবুও এক পূর্ণ পবিত্রতার অপেক্ষা করছে দুটো ছটফটে হৃদয়। নীল মৃদু হেসে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। লাল নীল রঙা আলোতে ঝলমলে পরিবেশ, সবাই বেশ কৌতূহল নিয়ে একটা বিশাল হল রুমে দাঁড়িয়ে আছে। চারদিকে মানুষের টুটুম্ব, এক সুন্দর পরিবেশ বিরাজ করছে। সবাই যে যার মতো মাতোয়ারা হয়ে আছে, সবার চোখে মুখে অন্যরকম অনুভূতি জেগে বসেছে। কেউ জানে না এখানে কেন এসেছে। হাজারো কৌতূহল মনের মাঝে উকি ঝুঁকি দিচ্ছে। নীলের অপেক্ষা করতে করতে সবাই চরম বিরক্ত। হঠাৎই সমস্ত আলো নিভে গেল। সবাই খানিকটা চমকে গেলেও পরক্ষণেই এক চিন্তায় হাসি এসে সবাইকে রাঙিয়ে দিল। রঙিন আলোর ঝলকানিতে নীলকে এক রাজপুত্রই লাগছে। লাল রঙা ব্লেজারের সাথে সাদা শার্ট, একই রকম ভয়ঙ্কর সুন্দর লাগছে নীলকে। মনে হচ্ছে এই লাল রংটা শুধুমাত্র নীলের জন্যই তৈরি হয়েছে। পরি এক ধ্যানে নীলের দিকে তাকিয়ে রইল, যেন চোখ জোড়া নীলের মাঝেই নিবন্ধ হয়ে গেছে। মনে বয়ে চলেছে প্রেমের জোয়ার। পরি ভাষাহীন হয়ে তাকিয়ে আছে, চোখে তার খুশির ঝলকানি। পুরীর ভাবনার সুতো কাটে বাজি ফোটার আওয়াজে। রঙিন বাজির আওয়াজের সাথে বড় বড় অক্ষরে ভেসে আসে, ওয়েলকাম টু হোম আহমেদ ফ্যামিলি। সবাই অবাক হয়ে নীলের দিকে তাকায়। সবার চোখে মুখে উপচে পড়া কৌতূহল। নীল মৃদু হেসে সবাইকে জানায় এটা নীলের বাড়ি। সবাই বেশ অবাক হয়, কিন্তু পুরীর মাথা ঘুরে ওঠে যখন শুনে এটাই সেই গুলশানের কম্পার্টমেন্ট, যা দেখে পুরী মুগ্ধ হয়েছিল। নীল তখন বলেনি কেন। নীল হেসে পুরীর কানের কাছে মুখ নিয়ে বলল, সারপ্রাইজ মিসেস নীল। পুরীর চোখ দুটো রসগোল্লার আকার ধারণ করেছে। পুরী মৃদু স্বরে বলল, পেছন দিক দিয়ে এসেছে বলে বুঝতেই পারিনি। আপনি আজকাল চমকের উপর চমক দিয়ে যাচ্ছেন, কি ভয়ঙ্কর আপনি। নীল মুচকে হেসে বলল, আর এই ভয়ঙ্কর মানুষটার গভীর প্রেমে পড়েছো তুমি, আর আমি মাতোয়ারা হয়ে বারংবার হারিয়ে যেতে চাই তোমার প্রেমে। নীলের কথাতে পুরী সামান্য লজ্জা পায়। নীল মৃদু হেসে বলল, 17 আর 18 তলায় আমাদের জন্য ঘর করেছি, তোমার স্বপ্নের মতো করে, যেমনটা তুমি পোস্ট দিতে। নীলের কথা দিয়ে পুরীর চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে। এই মানুষটা পুরীর প্রতিটা ইচ্ছেকে কতটা গুরুত্ব দিয়েছে। এই মানুষটির চোখে লেগে থাকা স্নিগ্ধ মায়া। পুরীর ইচ্ছে হচ্ছে নীলকে জড়িয়ে পড়তে। আমার এসব কিচ্ছু চাই না নীল, আমি শুধু আপনাকে চাই। পুরী নীলের চোখের দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। নীলের চোখ যেন হাসছে, কি অপরূপ সেই দৃশ্য। পুরীর ভাবনার মাঝেই নীল বলল, কি ভাবো এত? পুরী মুচকে হেসে বলল, এত বড় বাড়ি দিয়ে কি হবে? নীল একটু ভাব নিয়ে বলল, কি যে বলো না, আমার বাচ্চা নাতি নাতনি সবাই মিলে থাকতে গেলে তো লাগবেই। নীলের কথাতে পুরী সামান্য লজ্জা পেল। পুরী মাথা নিচু করে বলল, আপনি চুপ করুন তো। নীল মুচকি হাসতেই পেছন থেকে অনেক আর হাতছাট হেসে বলল, বাহ, বেশ প্রেম হচ্ছে তো। আমাদেরই কপালে বিয়ে কবে হবে তা নিয়ে আমাদেরই কপাল বিয়ে কবে হবে তা অজানাই ভুগছি। ইস, নীল চোখ রাঙিয়ে বলল, সারা বজ্জাত তুই, লুকিয়ে লুকিয়ে কথাও শুনছিস। তোর মাথায় দুটো বাড়ি দিলেও কম হয়ে যাবে, নির্লজ্জ। অনেক অবাক হয়ে বলল, কেমনে কি মামা? আমি তোর শালা কেমনে? পড়ি তো আমার ছোট। নীল অনেকের পিঠ চাপড়ে দিয়ে বলল, কি বুঝিস? তোর এইসব বোঝাবুঝি হাফসা ঝেড়ে ফেলে দিবে, দেখিনিস? ভালোই হলো, তোর গলাতে পেতনিটাকে ঝুলিয়ে দিব। নীলের কথা শুনে হাফসা রেগে বম।
কিছু বলবে তার আগেই এক নীল সম্মতি জানাতেই সার্ভেন্ট চলে যায়। নীল সবাইকে নিয়ে ডিনার করার জন্য চলে আসে। এক গাদা খাবার খেয়ে সবার অবস্থা নাজেহাল। বাজি ধরেছিল কে কত বেশি খেতে পারে। অনেক তো চেয়ার থেকেই উঠতে পারছে না, যা দেখে হাফসা হেসে গড়াগড়ি খাচ্ছে। অনেক বেচারা মুখ কুমড়া করে থম মেরে বসে রইল। নীল সবার সাথে আলোচনা করে নিল। যেহেতু অনেকের ফ্যামিলিও আছে, তাই অনেক আর হাফসার এঙ্গেজমেন্টের কথাও অ্যানাউন্স করে দেওয়া যায়। ভাবে নীলারপুরীর বিয়ের কথাও। সবার মতামত নিয়ে সিদ্ধান্ত হলো যে নীলারপুরীর মেহেন্দির দিন ওদের এঙ্গেজমেন্ট করা হবে। হাফসার চোখে মুখে নিদারুণ লজ্জার ছাপ। অনেক থেকে থেকে হাসছে, আর নীলারপুরী নিজেদের মাঝে দূরত্ব রেখে চোখের ভাষা বিলাস করছে। তবে মনের দূরত্ব 1 ইঞ্চিও নেই। আর মাত্র কয়েকদিন প্রতীক্ষার অবসান হলো বলে সবাই গ্রামে এসেছে। আজ 5 দিন হলো। কয়েকদিন পরেই বিয়ে। বিশাল আয়োজন, কত রকমের ঝামেলাও রয়েছে। নীলারপুরীর দেখা হচ্ছে না 4 দিন ধরে। পরিবারের কড়া নির্দেশ, শুভ কাজ সম্পূর্ণ হতে কয়েকদিন বাকি। এখন কেউ দেখা সাক্ষাৎ করবে না। গ্রাম্য পরিবেশ বরাবরই বড্ড সুন্দর। দীর্ঘ 15 বছর পুরী তো গ্রামেই ছিল। অবশ্য পুরীর বিয়ের অনুষ্ঠান পুরীর দাদু বাড়িতেই হবে, আর মেহেন্দির অনুষ্ঠান নানু বাড়িতে। বাসার সবাই ব্যস্ত, এটা সেটা ঠিক করতে করতেই সবার অবস্থান নাজেহাল। বিকেলে নাস্তা বানিয়ে ট্রে হাতে আসছিল পুরী। নানার হাতে বিয়ের কার্ড দেখে ট্রেটা টেবিলে রেখে ড্রয়িং রুমে চলে আসলো। সবাই বিয়ের কার্ড দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। বেচারি পুরী কোনো চান্সই পাচ্ছে না, আর আগ্রহ নিয়ে বলতেও পারছে না। বিষয়টা অত্যন্ত হতাশাজনক। পুরী মুখ কুমড়া করে এক সাইডে দাঁড়িয়ে রইল। সবার দেখা শেষ হলে পুরীর নানা ভাইয়ের পাশে সোফাটাতে বসল। পুরীর নানা ভাই মুচকি হেসে পুরীর মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর কার্ডগুলো পুরীর হাতে দিয়ে চলে গেলেন। 4-5টা স্যাম্পল হিসেবে এনেছেন উনি। কিছুক্ষণ পর এক গাদা কার্ড চলে আসবে। পুরী আশেপাশে তাকিয়ে দেখে নিলেও কেউ আছে নাকি। বাড়ি ভর্তি মেহমানের সমাগম। পুরী মুখ খুলে নিজের বিয়ের কার্ডও দেখতে পারবে না। পুরী একটা কার্ড নিয়ে বাইরে চলে আসলো। পুরীর নানা বাড়ির পেছনে ছোট্ট একটা বাগান, আর তারপরেই নদী। পুরী ওড়না দিয়ে কার্ডটা আড়াল করে নদীর পাড়ে চলে আসলো। নদীর পাড়েও মানুষের সমাগম। পুরী আহত মনে চলে আসলো। অবশেষে উপায়ন্তর না পেয়ে পুরী বাগানের এক কোণে চলে আসলো। নদীর ঠান্ডা হাওয়া পুরীকে মাতাল করে যাচ্ছে। পুরীর মুখের কোণে লেগে আছে স্নিগ্ধ হাসি। লজ্জা মাখা এক অনুভূতি কাজ করছে। পুরীর গাল দুটো রাঙা হচ্ছে বারবার। কাপা হাতে লাল রঙা কার্ডটা খাম থেকে খুলল পুরী। মুহূর্তেই পুরীর গাল দুটো রক্তরাঙা আকার ধারণ করলো। কার্ডের উপরে বড় বড় করে লেখা। এই ছোট্ট লেখাটা কারো মনে এতটা উথাল পাথাল ঝড় বয়ে দিতে পারে তা পুরীকে না দেখলে বোঝাই যেত না। পুরী অতি যত্নে পুরো কার্ডটাতে চোখ বুলিয়ে নিল। পুরো কার্ডটা পুরীর কাছে স্বপ্নের মতো। এই সেই স্বপ্ন যা সে 6 বছর ধরে দেখছে। একটা সময় তো ভেবেই নিয়েছিল এই স্বপ্নগুলো কখনো বাস্তবে রূপান্তর হবে না। এইসব ভাবতে ভাবতে পুরীর চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। দেখো আপু, তোমার মতো আমি ছেলে পটাই না, আর নীলকে আমি ভালোবাসি। কখনো বলিওনি, কিন্তু নীল বুঝে নিয়েছে। এটাই ভালোবাসা। আরে ছাড় তোর কথা, সব সময় পকপক করে। এখন বল, নীলের সাথে কেমন কাটলো দাম্পত্য জীবন? আমাদের মাঝে ওই রকম কিছুই হয়নি। আমরা এক ঘরে থাকিনি। মাঝে 2-3 এক ঘরে থাকা হলেও একদিন ছিল আমাদের সেকেন্ড বাসর রাত, আর অন্য দিনগুলো ছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ওই রকম কিছুই না। দেখ বেহেনা, সারা জীবন শুনে এসেছি ছেলেরা বাসর রাতে বিড়াল মারে। আমরা হলাম সব স্পেশাল কাজিন। ওরা যদি বিড়াল মারতে পারে, আমরা কেন কুত্তা মারতে পারবো না? তোকে কিন্তু আমাদের মান সম্মান রাখতেই হবে। প্রথম রাতে থুরি, তোরা নীলের তো এটা 3য় বাসর রাত হবে। তো যাই হোক, তোকে কুকুর মারতেই হবে। হ্যালো, আহ বউ, তোমার মিষ্টি কণ্ঠে আমি পাগল হয়ে যাচ্ছি। কি হয়েছে? কি বউ দেখতে ইচ্ছে করে খুব। একটু বুকের সাথে জড়িয়ে নিতে ইচ্ছে হয়, মাঝে মাঝে একটু চুমু খেতে ইচ্ছে হয়। কি? দেখা করো প্লিজ। সম্ভব না। আমি আসতে চাই, তুমি তো তাও আসতে দিচ্ছ না। আর তো 3টে দিন, আর তো 3-4টে দিন। আমার সহ্য হচ্ছে না। আমি তোমার সাথে দেখা করবই, তুমি না চাইলেও আমি চলে আসবো। এই না না, আমি দেখা করব। প্রমিস? পাক্কা প্রমিস। কোথায় যাচ্ছিস? হিয়া সহ কিছু ফ্রেন্ডকে কার্ড দিতে যাচ্ছি। ও আচ্ছা, যা, রাত করিস না বেশি, সন্ধ্যার মধ্যেই ফিরে আসিস। কেমন আছো পরি? ঠিকঠাক। আপনি? ভালো ছিলাম না আমি।
তোমাকে কাছে পাওয়ার জন্য মনটা ছটফট করছিল, খুব ইচ্ছে করছিল তোমাকে জড়িয়ে ধরার। আমি বেহায়া হয়ে যাচ্ছি পরি, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না আমি। লোকে বলে স্বামীর আদর সোহাগ পেলে নাকি স্ত্রীর সৌন্দর্য বৃদ্ধি পায়। তোমার সৌন্দর্য তো বিয়ে করেই বেড়ে গেছে, আমার সোহাগে তুমি তো মোহনীয়তায় ঝলসে যাবে পরি, প্রেমের অতলে লজ্জায় রাঙা হয়ে যাবে। এত অনুভূতি কি করে সইবে তুমি? পরি, আমি আমার কিশোর জীবনের প্রেমকে অনুভব করছি, যখন সারাক্ষণ মনে ভয় থাকতো, ইস এই বুঝি কেউ দেখে ফেললো। আপনি অনেক সুন্দর করে হাসেন। আচ্ছা, বরের হাসি এত ভালো লাগে? আমরা আমাদের কৈশোর জীবনের প্রেমকে অনুভব করছি পরি, আমাদের বৈবাহিক জীবন এর থেকেও হাজার গুণ স্নিগ্ধ হবে। ভালোবাসার জোয়ার থাকবে, বিশ্বাস থাকবে, দুষ্টু মিষ্টি প্রেম হবে, চোখে চোখে কথা হবে, ঘুমের সাথে হবে, আরই সারা রাত পার হবে। প্রেম সাগরের বুকে দিব পারি, শেষ রাতে ঘুম ভাঙবে পাখির কুজনে। জড়িয়ে নিব তোমায় প্রেমের আলিঙ্গনে। আমরা আমাদের প্রতিটা মুহূর্তকে রঙিন করব, প্রতিটা পদক্ষেপে মনে হবে স্নিগ্ধতা বাড়ছে। আমাদের ভালোবাসা কখনোই কমবে না পরি, কখনোই না। আপনি কবিকে হার মানাবেন নীল। মুগ্ধ আমি আপনার বিচরণে স্নিগ্ধ হতে চাই। সর্বাঙ্গে শুধু থাকবে আপনার ভালোবাসা। আমি তো হারাতে চাই নীল, গভীরভাবে হারাতে চাই আপনার মাঝে। এটাই আমাদের লুকিয়ে প্রেমের শেষ দিন। সময়টা অদ্ভুত হলেও সুন্দর ছিল। বউয়ের সাথে লুকিয়ে প্রেম করতে পারে কয় শালাই? ভাগ্য লাগে, ভাগ্য আর লাগে মিষ্টি একটা বাচ্চা মেয়ের প্রেমে মাতোয়ারা হয়ে পড়া। তো ফিরোজা রঙা গাউন পরে আছে পরি, মুখে ব্রাইডাল প্রসাধনীর ছোঁয়া, একদম রাজকন্যার মতো দেখতে লাগছে পরীকে। মেহেন্দির অনুষ্ঠান বলে কথা, একটু সাজগোজ না হলে চলে? মুখে লাজুক হাসে। বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনের টইটুম্বুর পুরো বাড়ি। বিশাল অনুষ্ঠান হচ্ছে। সন্ধ্যা 7:30টার মাঝেই নীলদের বাসার সবাই পুরীদের বাসায় চলে আসলো। তরুণ তরুণীরা নীল ও তার বন্ধু বান্ধবীর সাথে ফাইজলামতে ব্যস্ত। পুরী একা একা বোর হচ্ছে, মনে হচ্ছে পুরী নিতান্তই সাজানো পুতুল। নীল আর চোখে পরীকে দেখিয়ে যাচ্ছে। শ্যালক শালিকাদের পাল্লায় পড়ে বউকে দেখারও সুযোগ পাচ্ছেন। আধ ঘন্টা পর কোনো মতে উঠে এসেছে নীল। অন্যদিকে হাফসা আর অনিকের এঙ্গেজমেন্ট নিয়ে ব্যস্ত সবাই। এই ফাঁকে পুরীর হাত ধরে আড়ালে নিয়ে যায় নীল। পুরী ব্যস্ত ভঙ্গিতে বলে, ঠিক করছেন কি? বাড়ি ভর্তি মানুষজন। নীল ঘোর লাগানো কণ্ঠে বলল। পুরী চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, মানেটা কি? লোকে দেখলে বিষয়টা কি হবে? ছাড়ুন তো এখন। এত সহজে ছাড়ছি না। আমার বউ আমি ধরেছি, তাতে কার কি? তবে এক শর্তে ছাড়তে পারি। কি শর্ত? একটু ফাস্ট বলুন প্লিজ, কেউ এসে না পড়ে। তুমি করে বলো মিসেস নীল, তুমি তোমার বরকে তুমি করে বলবে, সেটাও এই মুহূর্তেই। নীলের কথা শুনে পুরী পুকানি শুরু করে দিল। নীলকে তুমি বলতে বেশ অস্বস্তিতে পড়তে হয় পুরীর, অথচ এক সময় তুই করেও বলেছে। নীল পুরীর দুপাশের দেয়ালে হাত রেখে সামান্য ঝুঁকে বলল, বলো। পুরী নীলের দিকে এক পলক তাকিয়ে চুপ সরিয়ে উঠলে বলল, পারবো না, আমার অস্বস্তি হয়, আপনিই ঠিকঠাক। নীল দীর্ঘশ্বাস টেনে বলল, আচ্ছা সমস্যা নেই তো, এইভাবেই থাকো। পুরী চোখ বড় বড় করে বলল, মানে আমার দু হাতের বাঁধনেই আটকে থাকো, দেখি কতক্ষণ থাকতে দেখে পারো। অবশ্য আমার কোনো সমস্যাই নেই, সমস্তটাই তোমার ইচ্ছে মিসেস নীল। পুরী ভেঙচি কেটে বলল, আমারও সমস্যা নেই। 5 মিনিট যেতেই এই দিকটাই কারো আসার আওয়াজ পেল পুরী। পুরী হুড়মুড়িয়ে বলল, এই কে যেন আসছে, ছাড়ুন প্লিজ। এসে এইভাবে দেখলে পুরো ঘেটে যাবে, বিচ্ছিরি ব্যাপার হবে, ছাড়ুন প্লিজ। পারবো না মানে? তুমিও তো বললে পারবো না, তো আমিও বললাম পারবো না। পুরীর ইচ্ছে হচ্ছে নীলের মাথাটা ফাটিয়ে দিতে, কেমন লেগে লেগে কথা বলছে। পুরী হাত দিয়ে নীলকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। অন্যদিকে কারো আসার আওয়াজ ক্রমশ বাড়ছে। পুরী তাড়া দিয়ে বলল, প্লিজ ছাড়ুন প্লিজ। কিন্তু নীল ছাড়তে নারাজ। অগত্যা পুরী হার মেনে নিল। পুরী কয়েকবার দম নিয়ে চোখ বন্ধ করে বলল, নীল ছাড়ো প্লিজ। পুরীর কথাতে নীলের মুখে বিশ্বজয় করা হাসি ফুটে উঠল। পুরী চোখ মেলে তাকিয়ে বলল, এইবার তো ছাড়ো প্লিজ। কেউ নীল ছাড়ার বদলে পুরীকে উল্টো আরো আঁকড়ে ধরল। পুরী নীলের দুহাত সরাতে সরাতে বলল, এসে পড়বে, আর আমি তো তোমার শর্ত মেনেছি, প্লিজ ছাড়ো না প্লিজ নীল। নীল পুরীকে আর একটু কাছে টেনে বলল, আসবে না। পুরী ব্যগ্র হয়ে বলল, একটু আগেই তো কারো পায়ের শব্দ পাচ্ছিলাম। নীল মুচকে হেসে উঠল।
পরি জিজ্ঞাসক দৃষ্টিতে তাকাতেই নীল বাঁকা হাসল। নীলের এই হাসির মানেটা পরি ঠিকঠাক উত্তর করতে পারল না। নীল চোখ নাচিয়ে পকেট থেকে ছোট্ট একটা রিমোট বের করে দেখালো। বাকিটা বুঝতে পরির আর অসুবিধা হলো না। নীল একটু দূরে ছোট্ট একটা রেকর্ডার রেখেছিল, যার থেকেই পায়ের আওয়াজ আসছিল। পরির ইচ্ছে হলো নিজের গালে নিজেই ঠাস ঠাস করে চর বসিয়ে দিতে। পরি এত ভীতু কেন? কেউ আসলে কি পরি একাই লজ্জা পেত? নীলও তো পেত। পরি নীলের দিকে চোখ রাঙিয়ে তাকাতেই নিশা আর আমানিশা হাজির। আমান আর নিশাকে দেখিয়ে পরি দমে গেল। নিশা ব্যস্ত কণ্ঠে বলল, হাফসাপুর আর অনেক ভাইয়ের রিং এক্সচেঞ্জ করবে, সবাই তোমাদের খুঁজছে। পরি নীলের দিকে রাগি চোখে তাকিয়ে হন নিয়ে চলে গেল। নিশা, আমান আর নীল পুরীর যাওয়ার দিকে তাকিয়ে থেকে হঠাৎ করে খিলখিল করে হেসে উঠল। রাত 9টা, সবাই জড়ো হয়েছে মেহেদি দেওয়ার জন্য। পরীকে মেহেদি পরানো হচ্ছে। পরীর বরাবরই নীল পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। নীলের সাথে বেশ কয়েকবার পরীর চোখাচোখি হয়ে গেছে। যতবার চোখাচোখি হচ্ছে নীল ততবারই লাইন চুমু কিংবা চোখ মারছে। কি লজ্জাজনক বিষয়! কেউ দেখে নিলে। নীলের লাগামহীন কণ্ঠে পরি বারবার লজ্জা আর অস্বস্তিকে নুইয়ে যাচ্ছিল। এভাবেই নীলের খামখেয়ালিপনা সহ্য করতে করতে পরীর মেহেদি দেওয়া পর্ব শেষ হয়ে যায়। ডিনার করার সময় পরি পরে মহা মুশকিলে। মেহেদি দিয়ে কি করে খাবে পরি? মিসেস রাহেলা খাবার নিয়ে এগিয়ে আসলেই নীল সামনে এসে হাজির হয়। পরি ভাবলার মতো নীলের দিকে তাকাতেই নীল মেখে হাসি দেয়। মিসেস রাহেলার উদ্দেশ্যে নীল বলল, আন্টি, আপনি ডিনারটা সেরে নিন, আমি পরীকে খাইয়ে দিচ্ছি। মিসেস রাহেলা কিছু বলতে গিয়ে বলতে পারলেন না। ওনারই অস্বস্তি হচ্ছে। উনি মৃদু হেসে নীলের হাতে খাবার দিয়ে দ্রুত স্থান ত্যাগ করলেন। পরি হা হয়ে তাকিয়ে আছে। কি হয়ে গেল? নীল চোখ মারতেই পরি মাথা নিচে করে নেয়। এভাবেই হাসি মজা হই হুল্লোড় উল্লাসে কেটে যায় মেহেন্দির অনুষ্ঠান। হলুদের দিন হয় আরেক কাণ্ড। নীল পরীকে হলুদ লাগাতে চলে আসে। তার বউয়ের গায়ে প্রথম হলুদ তা নাকি সেই লাগাবে। নীল তো নিজের মতো স্বাভাবিকই আছে, কিন্তু পরীর লজ্জায় কুকড়ে যাচ্ছিল। বড় ছোট সবাই মিলে পরীকে আরো লজ্জা দিয়ে যাচ্ছিল। হলুদ দেওয়ার সময় নীল পরীর কানের কাছে মুখ নিয়ে বলল, তৈরি থেকো, কালকে আর ছাড়ছি না। নীলের কথাতে পরীর নিঃশ্বাস ভারী হয়ে যায়। শরীরে অস্বাভাবিক কম্পন শুরু হয়। এই নীলের ভালোবাসায় পরী মরেই যাবে। তবুও বারংবার নীলের ভালোবাসা পরী চাই। পরীকে বধূ বেশে সাজানো হচ্ছে। লাল টকটকে রঙা বেনারসির সাথে ভারী গয়না, সাথে রয়েছে ভাইরাল মেকআপ। কি অদ্ভুত! পরীর বিয়ে 7 মাস হয়ে গেল, কিন্তু পরী বউ সাজেনি। আজ প্রথম বউ সাজছে পরী। পরীর ভেতর অসম্ভব লজ্জা কাজ করছে, যার খানিকটা রেশ মুখেও দেখা যাচ্ছে। নীলের সামনে গেলেই বোধ হয় সে জ্ঞান হারাবে। কাজ কমপ্লিট হলে বিউটিশিয়ান মুখ দিয়ে উচ্চারণ করেন মাশাআল্লাহ। বিউটিশিয়ান পরীর থুতনি উঁচু করে বলল। বিউটিশিয়ানের কথায় পরীর মনে স্নিগ্ধতা চলে আসে। সত্যি সে খুব খুশি নীলের মতো কাউকে জীবনে পেয়ে। পূর্ণ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া এমন একজনকে তার করে পাঠানোর জন্য। কিছুক্ষণ আগেই নাকি বরযাত্রী এসেছিল। পরীকে ফেলেই সবাই বরের কাছে চলে এসেছে। পরী বউ ইনস্টল করছিল, তখনই হাফসা রুমে ঢুকে পরীকে জড়িয়ে ধরে। চোখ থেকে একটু কাজল নিয়ে পরীর কানের পিঠে লাগিয়ে বলল, মাশাআল্লাহ, আমার ভাবির দিকে কেউ নজর না দিক। পরী মিষ্টি হেসে বলল, তোর ভাই দিবে, মেনে নিস। সে তো দিবেই, অনেক কিছুই দিবে আজকে। পরীকে হালকা ধাক্কা দিয়ে হাফসা বলল। পরী হাফসার দিকে চোখ রাঙিয়ে তাকাতেই হাফসা দমে যায়। কিছুক্ষণের মাঝেই কাজী চলে আসেন বিয়ে পড়াতে। অবশেষে পবিত্র সেই দিন কবুল উচ্চারণ করে ধর্মমতে পরী আর নীল বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যায়। কবুল বলার সময় পরীর চোখ দুটো ভরে যায় অশ্রুতে। এই চোখের পানি খুশির পানি, পবিত্রতার পানি, পূর্ণতার পানি, দীর্ঘ অপেক্ষার অবস্থানের পানি। বিদায় দেওয়ার সময় পরী অপ্রতিরোধ্যভাবে কান্না করে। মিসেস রাহেলা, নিশা আর আমানও অনর্গল কান্না করতে থাকে। আফজাল হোসাইন চোখের কোণের পানিটুকু আড়াল করে মিসেস রাহেলা থেকে পরীকে ছাড়িয়ে আনেন। মেয়ে মানে একটা সময় পর অন্যের হাতে তুলে দেওয়া। মেয়ে মানে শান্তি, পবিত্রতা, স্নিগ্ধতা। তবে একদিন সেই মেয়েটিকে অন্যের ঘর আলো করার জন্য পাঠাতে হয়। কি অদ্ভুত এই পৃথিবী! যে মেয়েটা তার বাবার ঘর আলো করে রাখে, সেই মেয়েটিকে একটা সময় পর সেই ঘরে ছেড়ে দিতে হয়। পরী আফজাল হোসাইনকে জড়িয়ে কেঁদে ওঠে। এই পরিবারকে অনেক বেশি ভালোবাসে পরী। এদের ছাড়া পরী যে অসম্পূর্ণ। আফজাল হোসাইন মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, পরিমা, জীবনটা অনেক কঠিন রে।
দেখ না, আমার সেই ছোট্ট পরিবারের সাথে আমি কতটা অন্যায় করেছিলাম। একজন সফল পিতা নই আমি, তবে বিশ্বাস কর, তোকে খুব ভালোবাসি। পরি আফজাল হোসেনকে শক্ত করে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, আব্বু, তুমি নিজেকে দোষারোপ করো না। রাত 8:30। বিদায় না দিলে গুলশান পৌঁছতে খুব দেরি হয়ে যাবে ওদের। আফজাল হোসেন নিজের আবেগ সামলে পরীকে গাড়ির কাছে নিয়ে গেলেন। নীলের হাতে মেয়ের হাত দুটি দিয়ে বললেন, আমি পিতার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি বাবা। পরির ভালো থাকা তোমার হাতে দিলাম। নীল মুচকে হেসে আফজাল হোসেনকে আশ্বস্ত করে বলল, তা করবেন না বাবা, দায়িত্ব যখন নিয়েছি তখন পরীর চোখ থেকে এক ফোঁটা পানিও ঝরতে দিব না। অপরাধী তো আমিও ছিলাম, তবে স্বামী হিসেবে কোনো অভিযোগের সুযোগ দিব না। নীলের কথাতে আফজাল হোসেন স্বস্তির হাসি হাসলেন। তিনি জানেন নীল নামের ছেলেটির কাছে তার মেয়ে সব থেকে বেশি ভালো থাকবে, সব থেকে নিরাপদে থাকবে। পুরীকে গাড়িতে বসিয়ে দিয়ে সবাই বিদায় জানালো। সবার চোখে কোণে পানি চিকচিক করছে। এই বিদায় প্রতিটি মেয়েকে স্পর্শ করবে। প্রতিটি মেয়ে তার বাবার রাজকন্যা থেকে অন্যের ঘরের রানী হতে যাবে। কারো জীবনে রানী নামক স্থান আসবে, তো কারো জীবনে সেই সৌভাগ্য আসবে না। বাবার ঘর ছেড়ে যেতেই হবে। পুরী অঝরে কেঁদেই যাচ্ছে। নীলপুরীর হাতটা নিজের হাতের সাথে মিশিয়ে বলল, কেঁদো না পরি, আমার কষ্ট হয়। একে এক হাতে বুকে জড়িয়ে নীল বলল, এমন ভাবে কাঁদলে চলে, একটু রেস্ট নাও পরি। নীলের বুকে মাথা রেখে চোখ বুঝে নিল। সারাদিনের ক্লান্ততা তার উপর কান্না করাতে নীলের বুকেই পুরী ঘুমিয়ে গেল। নীল মুচকি হেসে পুরীকে দু হাতে জড়িয়ে নেয়। এই মেয়েটাকে কখনোই কাঁদতে দিবে না নীল, কখনো না। রাত 10:20 গুলশানের কম্পার্টমেন্টের সামনে পৌঁছায় সবাই। পুরী অতলে ঘুমিয়ে আছে। নীলের ইচ্ছা হয় না পরীকে জাগাতে, তাই কোলে করেই নীল পরীকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর কম্পার্টমেন্টে ঢুকে লিফটে 17 তলাতে চলে আসে। ড্রয়িং রুমে আসতেই পুরীর ঘুম ভেঙে যায়। আশেপাশে এত মানুষজনের মাঝে নিজেকে নীলের কোলে দেখে পরিবেশ অপ্রস্তুত হয়ে যায়। নীল পরীকে নামিয়ে দেয়। পুরী লজ্জায় মাথা নিচু করে ফেলে। বেশ কিছু ফর্মালিটিস পূরণ করার পরে পরীকে রুমে নেওয়ার জন্য দাঁড় করানো হয়। পরী এক পা আগাতেই অনেক সামনে পাঠিয়ে দেয়, যার ফলে পরী সোজা গিয়ে পড়ে নীলের বুকে, পুরো সিনেমার মতো। আর সেই রোমাঞ্চকর মুহূর্তর সুন্দর একটি ফটো তুলে নেয় ক্যামেরাম্যান। সমস্তটাই অনেক যে প্ল্যান করে করিয়েছে তা বুঝতে কারোই অসুবিধা হলো না। তো মানুষজনের সামনে পুরীর ইচ্ছে হচ্ছিল লজ্জায় মাটির সাথে মিশে যেতে। নীলের দিকে তাকাতেই নীল বলল, অনিককে দেখাচ্ছি মজা। নীল তেরে অনিকের কাছে যায়, আর অনিকও চোখ লাগায়। করিডোরে এসে অনিক থেমে যায়। অনিক হাঁপাতে হাঁপাতে বলল, দেখ ভাই, কিল ঘুষি মারিস না। অনিকের সামনে এসে অনিককে চমকে দিয়ে বলল, দূর শালা মারুম কেন, তোরে তো চুম্মা দিতে মন চাইতেছে, প্রথমে একটা কাজের কাজ করছস। অনিক তবধা খেয়ে যায়। নীল কি বলছে কে? অনেক মুখ কুচকে বলল, তাহলে আমার পেছনে এভাবে ছুটছিলি কেন? চুম্মা দিতে। নয় হ্যাঁ। পর দুজনেই অট্ট হাসিতে ফেটে পড়ে। রাত প্রায় 12টা। পুরীকে পাশের ঘরে বসানো হলো। পুরীর এখন এক অন্যরকম অনুভূতি হচ্ছে। বারবার নার্ভাস হয়ে যাচ্ছে, মন উথাল পাথাল করছে, দম নিতেও কষ্ট হচ্ছে। মনে হচ্ছে শ্বাস রোধ হয়ে এখনই মারা যাবে। নীল বন্ধুদের সাথে ছাদে আড্ডা দিচ্ছিল। 12:30 বেজে যাওয়াতে সবাই নীলকে ঘরে পাঠিয়ে দিল। দরজা খোলার আওয়াজে পুরী জড়সড় হয়ে বসল। বুকের ভেতর কেমন থিম থিম করছে। রঙিন আলোর সাথে কাঁচা ফুলের এক অদ্ভুত মোহনীয়তা কাজ করছে। নীল দরজা লক করে ধীর পায়ে বেডের দিকে আসতে থাকে। নীল যত এগোচ্ছে পুরীর বুকপুকানি তত বেড়ে চলেছে। নীল পুরীর পাশে এসে বসতেই পুরীর শ্বাস আটকে যাচ্ছিল। বেশ কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। নীরবতা ভেঙে নীল বলল, পরি সারাদিন অনেক ধকল গেছে, ফ্রেশ হয়ে এসো। পুরী মাথা জাগিয়ে উঠে দাঁড়ালো। বাথরুমের দিকে আগাতেই নীল বলল, পরি আমি যদি জুয়েলারি গুলো খুলে দিই কোনো সমস্যা হবে? পুরী মাথা ঝাঁকালো। নীল মুচকে এসে পুরীর হাত ধরে পিঠে বসিয়ে দিল। এর আগেও নীল পুরীর অনেক কাছাকাছি ছিল, কিন্তু আজ এইটুকুতেই পুরীর দম বন্ধ হয়ে আসছে। তেমন অদ্ভুত সব অনুভূতি হচ্ছে পুরীর। নীল সযত্নে পুরীর কান থেকে দুল খুলে দিল। গলার হাড় খোলার সময় নীলের হাত পুরীর গলাতে স্পর্শ করতেই পুরী কেঁপে উঠল। অদ্ভুত ভাবে অঙ্গ জুড়ে শিহরণ বয়ে গেল পুরীর। নীল বুঝতে পেরে মুচকি হাসল। ধীরে ধীরে সমস্ত গহনা খুলে দিল। নীলের হাত যতবারই পুরীকে স্পর্শ করছিল পুরী ততবারই কেঁপে উঠছিল। নীল একটা শপিং ব্যাগ পুরীর হাতে দিয়ে বলল, ফ্রেশ হয়ে এসো। শপিং ব্যাগ নিয়ে ওয়াশরুমে চলে আসলো। প্রায় 25 মিনিট পর পুরী ওয়াশরুম থেকে বের হলো।
ওয়াশরুম থেকে বের হয়ে পরি কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। দরজা খোলার আওয়াজ পেতেই নীল পেছনে ঘুরে তাকালো। পরির দিকে চোখ যেতেই নীলের চোখে ঘোর লেগে গেল। নেশার মতো লাগছে পরীকে। নীলের মনের অবাধ্য ইচ্ছেগুলো চড়াও হতে লাগলো। নীলের লাগামহীন চোখের চাহনিতে পরীর অস্বস্তি বোধ হচ্ছে। নীলের দেওয়া ব্যাগটাতেই ছিল স্কাই ব্লু রঙের স্লিপ শাড়ি। শাড়িটা সিল্কের হওয়াতে শরীরের বেশ কিছু অংশ ফুটে উঠেছে। পরি বারবার শাড়ি ঠিক করতে লাগলো। নীলের অদ্ভুত চাহনি পরীর মনের ভেতর ঝড় তুলে দিচ্ছে। শরীর অস্বাভাবিক ভাবে উত্তেজনায় কাঁপতে লাগলো। নীল ধীর পায়ে পরীর দিকে এগিয়ে আসলো। পরীর কাছে এসে নীল নিজেকে সংযত রাখতে পারল না। নীল পরীর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। পরীর হাত খোপা করা চুলগুলো খুলে দিতেই বেয়ে নেমে ছড়িয়ে পড়লো পুরো পিঠ জুড়ে। নীলের চোখে অসম্ভব পরীকে পাওয়ার নেশা। পরীকে পেছনে ঘুরিয়ে নিল নীল। পরীর চুলগুলো সাইড করে পরীর অর্ধ উন্মুক্ত পিঠে উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিল। সঙ্গে সঙ্গে পরীর শরীর অসাড় হয়ে গেল। নীলের ঠোঁটের উষ্ণতা পেয়ে পরীর চোখ দুটো বন্ধ হয়ে গেল। পরী পেছনে দিয়ে নীলের পাঞ্জাবি খামচে ধরল। নীল ওথাল পাথাল হয়ে পরীর গলাতে চুমু দিতে লাগলো। পরীর মনে হচ্ছে পুরো শরীরে কেউ বিদ্যুৎ লাগিয়ে দিচ্ছে। নীল নিঃশব্দ চোখে পরীকে দেখে যাচ্ছে। নিজের উপর নিয়ন্ত্রণ নেই নীলের। ওথাল পাথাল ভাবে পরীকে স্পর্শ করে যাচ্ছে নীল। পরীর কাঁধে থুতনি ঠেকিয়ে পরীকে জড়িয়ে ধরল, যার ফলে নীলের হাত পরীর পেটকে স্পর্শ করল। পরী আবেশে চোখ বন্ধ করে নিল। নীলকে শক্ত হাতে জড়িয়ে ধরল। নীলের অবাধ্য হাত জোড়া বারবার পরীর স্পর্শকাতর জায়গায় ছুঁয়ে যাচ্ছে, আর পরী আবেশে চোখ খিচে বন্ধ করে রেখেছে। নীল ঘোর লাগানো কণ্ঠে পরীকে বলল, পরি, তুমি কি আমাকে হারাতে রাজি? আমার ভালোবাসার স্বাদ গ্রহণ করতে রাজি? তোমাকে নিয়ে প্রেম সাগরের বুকে পাড়ি দিতে চাই আমি। দেবে কি আমি সেই সুযোগ? হারিয়ে যেতে চাই তোমার ভালোবাসায়। নীলের কথাতেই পরীর হার্টবিট বেড়ে গেল। লজ্জায় পরীর কাল রাঙা হয়ে গেল। নীল অধীর আগ্রহে সম্মতি পাওয়ার জন্য অপেক্ষা করছে। পরী লজ্জায় চোখ বন্ধ করে দিল। নীলকে খামচে ধরে বলল, আমিও চাই। পরীর সম্মতি পেয়ে নীলের মুখে হাসি ফুটে উঠল। আজ আর কোনো বাধা নেই। এই সম্পর্কে দুজনেই দুজনকে আপন করে পেতে যাচ্ছে। দুটি পিঠ তৃষ্ণা মন বারবার নিজেদের দ্বারা দিয়ে যাচ্ছে। নীল পরীর চুলের ভিতর এক হাত দিয়ে দিল, অন্য হাত দিয়ে পরীকে জড়িয়ে পরীর ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। পরী কেঁপে উঠে নীলকে সর্বশক্তি দিয়ে খামচে ধরল। দুজনেই ভালোবাসার স্বাদ নিতে থাকলো। পরীকে কোলে করে পেটে শুইয়ে দিল নীল। দুজনের ভালোবাসা যায় সম্পর্কে আবদ্ধ হতে লাগলো। প্রেম সমুদ্রে পাড়ি জমালো দুজনেই, যার সাক্ষী হয়ে রইল সুন্দর এই রাতের নক্ষত্ররা। চারদিকে ছেয়ে গেল মোহনীয় ভালোবাসার সুঘ্রাণ। সমাপ্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।